আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আরে বাপ রে, আজকে সবাই এত লাইভে। এই যে এখন শুরুর দিকে তোমরা লাইভে থাকো, পরবর্তীতে লাইভ থেকে স্টুডেন্টের পরিমাণ কমতে থাকে, মানে পরের ক্লাসগুলোতে ধীরে ধীরে। তো আজকে আমাদের ক্লাস শুরু হবে প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে। তোমরা যারা লাইভে আছো সবাই শপথ গ্রহণ করবা এখন আমার সাথে সাথে, ওকে? তো আমি যা যা বলবো তোমরা তাই তাই বলবা। এই শপথ গ্রহণটা এই জন্য যেন তোমরা নিজেদের জন্য ভালো করতে পারো, ওকে? সো আমরা শপথ গ্রহণ করছি। আমি শপথ করিতেছি যে, বলতে থাকো সবাই আমার সাথে, আমি শপথ করিতেছি যে বায়োলজি কিংডমের ক্লাসগুলো, বলো বলো বলো, বায়োলজি কিংডমের ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভেই শেষ করব। এভাবে যদি আমি শেষ করি আমার পড়ালেখার একটা রেগুলারিটি থাকবে। বলো, এভাবে যদি শেষ করি আমার পড়ালেখার একটা রেগুলারিটি থাকবে, কলেজে ভালো করব এবং ফাইনাল পরীক্ষায় ভালো করব, ওকে? যদি আমি রেগুলার ক্লাস না করি আমি পিছিয়ে যাওয়াটাকে আমি ভয় পাই। যদি আমি রেগুলার ক্লাস না করি আমি পিছিয়ে যাওয়াটাকে আমি ভয় পাই। যারা রেগুলার ক্লাস করে না 2 বছর পর তারা হতাশায় নিমজ্জিত হয়। আমি হতাশায় নিমজ্জিত হতে চাই না। সবাই কি আমার সাথে আছো? শপথ গ্রহণ করতেছো? আজকে রাজীব ভাইকে আমরা কথা দিলাম, আমাদের ফোনে যদি ডেটা নাও থাকে আমরা ডেটা উঠাবো, ফোনে যদি চার্জ নাও থাকে আমরা আগে চার্জ দিয়ে রাখবো, প্রিপারেশন যদি নাও থাকে তারপরও আমরা পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করব। যত কম মার্ক পাই না কেন তবুও আমরা এক্সাম দিব, যত কম বুঝি না কেন তবুও আমরা ক্লাস করব। সর্বোপরি আমাদের বায়োলজিতে ভালো করার জন্য যা যা করতে হয় আমরা তাই তাই করব। সবাই শপথ গ্রহণ করছো? সবাই শপথ গ্রহণ করছো? সাউন্ডে কি প্রবলেম দেখো, বাকিরা কিন্তু শুনতে পাচ্ছে। তোমাদের সাউন্ডে কি প্রবলেম? সাউন্ড ঠিক আছে কি না? মাইক অফ করতে বলতেছে কেন তারা? সলভ হয়েছে? সাউন্ড ইস্যু কি সলভ হয়েছে বলো তো? ওকে, ভেরি গুড। ফেসবুকের কি অবস্থা? সাউন্ডও ঠিক আছে। আর এসিতে এরকম শব্দ হইতেছে কেন সুজয়? সাউন্ডও ঠিক আছে। এই সাউন্ড ঠিক আছে। যাদের সাউন্ড কম মনে হচ্ছে তারা নিজেদের ফোন ঠিক করে ফেলো, হেডফোন লাগাও, ফ্যান অফ করো। এই সাউন্ড ঠিক আছে। যাদের সাউন্ড ওকে। ফ্যান সুই ভাই, এসিতে শব্দ হইতেছে, এসি বাড়াই দেন, ফ্যান কমাই দেন। আজকের যে ইস্যুটা হচ্ছে, হ্যাঁ এগুলো পরবর্তীতে হবে না, এগুলো প্রথম ক্লাস তো আমার দেন। ওকে, তাহলে আমরা প্রথম ক্লাস শুরু করলাম। প্রথম ক্লাসের শুরুতেই আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো। যে জিনিসগুলো আমি পড়াতে পছন্দ করি না তোমরা একটা সময় দেখবা এই জিনিসগুলো যদি আমি আজকে পড়াই একটা সময় মনে হবে শুধু টাইম ওয়েস্ট করছি, ওকে? তবুও আমি শুরু করছি। বিজ্ঞানীদের নাম আমি পড়াই না, কিন্তু এই দুইটা বিজ্ঞানীর নাম জানতে হবে। এটা হচ্ছে রবার্ট হুক, অ্যান্থনি ভন
লিউয়েন হুক। যদি তোমাদের কখনো এই ধরনের একটা প্রশ্ন দেয়, এইটা একটা কোষ অ্যান্ড এইটা একটা কোষ, দেখো এই কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, ডিএনএ টিএনএ আছে, সাইটোপ্লাজম আছে এবং বিভিন্ন অঙ্গাণুগুলো আছে। আর এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ অনলি কোষ প্রাচীর। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি একটি কোষ, ডেফিনেটলি সব কিছুই আছে, তার মানে এটা জীবন্ত কোষ। সো তোমরা প্রথমেই কমেন্ট করে জানাও তো যে রবার্ট হুক এবং অ্যান্থনি ভন লিউয়েনহুক কার নামটা বড়? এই নামটা বড় না? এই নামটা যদি বড় হয় তাহলে মনে রাখবা এই লোক যে কোষটা দেখছে সেখানে সব ছিল, আর এই লোক যে কোষটা দেখছে সেখানে কিছুই ছিল না, কিচ্ছু ছিল না। তাহলে বলো তো এইটা অ্যাকচুয়ালি কি মৃত কোষ না? এটা মৃত কোষ না? আর মৃত কোষ বলতে অ্যাকচুয়ালি কোষ প্রাচীরটাই দেখছে উনি। একটা কোষের কোষ ঝিল্লি থেকে শুরু করে ভেতরে যা আছে সবগুলোই কিন্তু জীবিত জিনিস, কোষ প্রাচীরটাই শুধু হচ্ছে মৃত জিনিস। রবার্ট হুক কোষ প্রাচীর আবিষ্কার করেছেন, অ্যান্টনি ভন লিউয়েনহুক হচ্ছে সজীব কোষ আবিষ্কার করছেন, ঠিক আছে? তারপরেও কিন্তু মনে রাখবা যেহেতু ইনি প্রথমেই এই জিনিসটা দেখলো, এই জন্য এনাকেই কিন্তু কোষের জনক বলে, বুঝছো? কোষের জনক বলে। সো আমাদের 1, 2, 3 পৃষ্ঠায় যা যা পড়া আছে এই একটা জিনিস মনে রাখলেই হবে যে মৃত কোষকে আবিষ্কার করেছেন রবার্ট হুক, কোষ প্রাচীরকে আবিষ্কার করেছেন রবার্ট হুক। তো তোমরা একটা বলো তো এটা কি একটা জেলখানার মতো মনে হইতেছে না সুই ভাই? জেলখানা ছোট ছোট ঘরগুলোকে আমরা কি বলি? সেল বলি না? তাহলে সেল নামটা সর্বপ্রথম কে দিছেন? এই ভদ্রলোক দিছেন, কারণ উনি কোষ প্রাচীর দেখছেন, ভেতরে কিছু ছিল না। এবার দ্বিতীয় প্রশ্নটাতে চলে আসি আমরা, সেটা হলো অ্যান্ডোসিম্বায়োসিস। শোনো, আমি যেভাবে পড়াবো তুমি শুধু সেইটাই ফলো করবো, আর কিচ্ছু ফলো করবো না এই চ্যাপ্টারে। কে কি বলে কোনো পাত্তাই দিবা না। অ্যান্ডোসিম্বায়োসিস শুরুর দিকে আমরা ছোট ছোট জিনিসগুলো শিখবো, যেগুলো আমরা পরে না শিখলেও চলবে। কোনো শব্দের শেষে যদি কখনো অসিস দেখো, অসিস, তাহলে মনে করবা এটা একটা প্রক্রিয়া বোঝাচ্ছে বা প্রসেস বোঝাচ্ছে। তাহলে বলো তো অ্যান্ডোসিম্বায়োসিসের মধ্যে সিস শব্দটা আছে শেষে, এই অসিস দ্বারা কি বোঝাইছে? এই শব্দটা দ্বারা একটা প্রক্রিয়ার কথা বোঝায়, ঠিক আছে? অ্যান্ডো মানে কি? ভেতরে। আর সিম মানে কি জানো? সিম মানে হচ্ছে এই সিন, এইটা কিন্তু বানান, ঠিক আছে? সিন মানে হচ্ছে একসাথে থাকা, টুগেদার, টুগেদার, ঠিক আছে? আমি ভাগ ভাগ করে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো এখানে বায়ো আছে না? বায়ো মানে কি? জীব, জীবন, এইসবই বোঝায়, তাই না সুই ভাই? তো তোমাকে আমি একটা কোষ দেই, তুমি এই শব্দটা এখানে গিয়েই ভাঙবা, ঠিক আছে? তোমরা আমাকে বলো তো এটা কি? কোষ, রাইট? 2 নম্বর হচ্ছে কি? এটা জীবন্ত জিনিসটা সুই ভাই, তাহলে বায়ো কথাটা আমরা এখানে দিতে পারি। এবার আমরা এর ভেতরে যাব। ভেতর মানে কি বলো তো? ভেতর মানে অ্যান্ডো কথাটা আসতেছে না? তাহলে বায়ো কথাটা আমরা ওই যে ওখান থেকে পেলাম, ভেতরে যেহেতু এখন আমরা খেয়াল রাখবো তাহলে অ্যান্ডো কথাটাও আমরা পেলাম, তাই না? তাহলে অ্যান্ডো এবং বায়ো দুটোই পেয়েছি, ঠিক আছে কিনা? ইটস এ সেল, ঠিক আছে? সেলের একটা নিউক্লিয়াস থাকবে কিনা? নিউক্লিয়াস, ভেতরে ক্রোমোজোম এবং নানা জিনিস আছে, ঠিক আছে? তোমরা এবার বলো তো ভেতরে যদি আমি একটা মাইটোকন্ড্রিয়া দিই এবং এইরকম একটা জিনিস দিই, এটা নাম দেখে বলো তো এটা কি জিনিস? বলো এটার নাম কি? এটার নাম কি? দিস ইজ ক্লোরোপ্লাস্ট, রাইট? নট প্লাস্টিড, নট প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, নট প্লাস্টিড। ধীরে ধীরে ঠিক হবে কেন আমি প্লাস্টিড বলতেছি, নট ক্লোরোপ্লাস্ট বলতেছি, শিখবা। তাহলে বলো তো এই দুইটা জিনিস কি একটা কোষের ভেতরে আছে না? এই দুইটা জিনিস একটা কোষের ভেতরে আছে, আছে কি না? 2 নম্বর হচ্ছে এরা দুইজন এই মূল কোষের সাথে কি একসাথে আছে কিনা? সবাই মিলে একসাথে আছে, সিন কথাটা আমরা পেলাম কিনা? এও জীবন্ত, এও জীবন্ত, এই কোষটাও জীবন্ত, জীবন্ত কিনা?
জীবন্ত বা জীব পাইলাম কিনা, আর এই যে একসাথে আছে এটা একটা প্রক্রিয়া কিনা, আমরা একই সাথে থাকি, একই সাথে জীবন ধারণ করি, তাহলে অসিস কথাটা আমরা পাইলাম কিনা। তাহলে দিস ইজ কল অ্যান্ডোসিম্বায়োসিস, দিস ইজ কল অ্যান্ডোসিম্বায়োসিস। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে অ্যান্ডোসিম্বায়োসিস কি, তুমি বলবা যদি কখনো কোনো সজীব কোষের ভেতরে অন্য কোনো কোষ থাকে, তারা পরস্পরের উপকার করে, ক্ষতি করে না। পরস্পরের কি করে? উপকার করে, কোনো ক্ষতি করে না। এই জিনিসগুলো মাথায় রাখবা। তাহলে আমি একসাথে দিয়ে দিলাম একটা স্টেপ, সেটা হলো সজীব কোষের ভেতরে থাকবে, সজীব কোষের ভেতরে ভিন্ন কোষ থাকবে, ঠিক আছে। 2 নাম্বার লোক এদিকে দেখো, পরস্পর কি করে উপকার করবে, পরস্পরের উপকার করবে। 3 নাম্বারটা কি সুবি ভাই? কেউ কারো ক্ষতি করবে না। তোমরা জানো এডমিশন পরীক্ষায় এই প্রশ্নটা আসে, পর একসাথে থাকে, একজন আরেকজনের ক্ষতি করে, ওইটার নাম কিন্তু সিম্বায়োসিস না, ওইটার নাম বলা হয় প্যারাসাইটিজম। কি বলে? প্যারাসাইটিজম। ভিডিও কোয়ালিটি খুব খারাপ, ভিডিও কোয়ালিটি খুবই ভালো, বুঝছো, এইচডি কোয়ালিটি। তোমার ফোনের ইন্টারনেট কানেকশন খারাপ। তুমি যখন দেখবা যে এই 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 লেকচারটা যখন আমরা আর্কাইভে রেখে দিব, এই যে লেকচারটা, তখন গিয়ে দেখবা যে ভিডিও কলে ঠিকই আছে এইচডি। ওকে, সো দিস ইজ কল্ড সিম্বায়োসিস। বলো তো সিম্বায়োসিসের শর্ত কি? একসাথে থাকবে, পরস্পরের উপকার করবে, কেউ কারো ক্ষতি করবে না, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বাট যখন আমরা অ্যান্ডো কথাটা বলবো, এই যে দেখো অ্যান্ডো, তাহলে এই যে কথাটা আসবে, একটা আর একটার ভেতরে থাকবে। তো তোমাদের আমি একটা ইনস্ট্যান্ট ফিডব্যাক নিই, তোমরা আমাকে জবাব দিবা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আরবিসি। ওকে সুই ভাই, আরবিসি নিজে কি একটা কোষ না? কোষ কিনা? তোমরা এবার বলো তো, আরবিসির ভেতরে এই যে একটা লম্বা জিনিস আমি দিলাম, এটার নাম হলো ম্যালেরিয়া পরজীবী। কি নাম? ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী একটা পরজীবী। ওকে, তাহলে ম্যালেরিয়া পরজীবী কি এর ক্ষতি করে না সুই ভাই? আমাদের ম্যালেরিয়া তৈরি করে না। তাহলে বলো তো, একটার ভেতরে আরেকটা থাকে, তাই না? একটার ভেতরে আরেকটি কোষ থাকে। 2 নাম্বার হচ্ছে পরস্পরের কি করে? অ্যাকচুয়ালি পরস্পরের না, আরবিসি তো নিরীহ, তাই না? তখন কি করে? পোষক কোষের ক্ষতি করে। যে পুষতেছে, যে জায়গা দিছে, আরবিসি পোষক কোষের ক্ষতি করে। তাহলে বলো এই দুইটা থেকে তুমি কি বুঝলা? এই দুইটাকে বলা হয় নট সিম্বায়োসিস। ভেতরে যেহেতু অ্যান্ডো, নট অ্যান্ডোসিম্বায়োসিস। এটাকে কি বলে জানো? এটাকে বলে প্যারাসাইটিজম। প্যারাসাইটিজম, বাংলা এটার নাম কি জানো? পরজীবিতা। রাইট? তোমার মাথায় উকুন আছে, এটাকে কি বলা হয় ভাই? এখন কি নোট করব? আচ্ছা, এটা ফার্স্ট ইয়ার সুই ভাই, ফার্স্ট ইয়ারের ফার্স্ট ক্লাস, তো এই ছোটো ছোটো কথাগুলো বলতে হবে। ক্লাস আমি একটা না নিলে তো হবে না, পরের দিকে তো আর আমি এত কথা বলবো না। তোমরা যেটা করবা, তোমরা চোখ দিয়ে দেখবা, কান দিয়ে শুনবা, আর হাত দিয়ে কাগজের মধ্যে যত বেশি পারবা লিখবা, ছোট ছোট করে লিখবা। সব কিছু লিখতে হবে না, আমি যে সব লিখছি আমার সাথে লিখতে গেলে তো তুমি শেষ করতে পারবা না, বুঝতে পারবা না। সো যতটুকু পারো তুমি ততটুকু লিখবা, ছোট ছোট করে লিখবা, সাংবাদিকের মতো। এই যে ক্লাসের যে আমি স্লাইডটা করতেছি না, এই ক্লাসের এই স্লাইডটা কিন্তু আমি ক্লাস শেষে এই যে ভিডিওটা ফেসবুকে থাকবে না এবং ওয়েবে থাকবে না, দুই জায়গাতেই কিন্তু আমি এই স্লাইডের লিঙ্কটা দিয়ে দিব, তুমি চাইলে এটা ডাউনলোড করতে পারবা, ঠিক আছে? তাহলে তুমি তোমার মতো নোট করলে করতে পারো, পাশাপাশি তুমি এইটাও করতে পারো। আর যদি তুমি চাও না আমি কিছুই করবো না, আমি শুধু ক্লাসের দিকে তাকায় থাকবো, পরে আমি এটা ডাউনলোড দিয়ে আমি ক্লাসের সাথে মিলিয়ে নিব, বইয়ের সাথে মিলিয়ে নিব, তুমি এটা পরেও করতে পারো। সো এটা কমপ্লিটলি তোমার চয়েস, বুঝতে পারছো? নোট করা ভালো জিনিস, নোট করা কি ভালো জিনিস, অল্প একটু দেখলে অনেক কিছু শেখা যায়। সুবি ভাই
সো এটার নাম হচ্ছে পরজীবিতা। ঠিক আছে, সো আমরা এবার চলে আসি আগের জায়গায়। তোমাদের এখন আমি বলি, বলো তো একজন আরেকজনের ক্ষতি করছে না উপকার করছে কিভাবে? তোমরা বলো তো, এই যে এর নাম মাইটোকন্ড্রিয়া না সুই ভাই? এর নাম কি? ক্লোরোপ্লাস্ট না? আপনি বলেন তো, ক্লোরোপ্লাস্ট কি ফটোসিনথেসিস করে না? করে কি শর্করা উৎপন্ন করে না? শর্করা উৎপন্ন করে এই কোষটার কি খাদ্যের শক্তির চাহিদা পূরণ করে কিনা? ঠিক আছে, তাহলে এই যে ভেতরে যেটা আছে, এই যে যেটা আছে, দুইটাকে আমরা ধরে নিলাম ব্যাকটেরিয়া। কি ধরে নিলাম সুই ভাই? ব্যাকটেরিয়া। তাহলে এটার নামও দিলাম আমরা ব্যাকটেরিয়া। তো তোমরা এবার বলো তো এখানে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া কোনটা? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া কোনটা? এইটা, কারণ এটা ফটো বা আলো নিয়ে সালোক সংশ্লেষণ করতেছে। সো দিস ইজ ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। আমি তোমাদের প্রমাণ দিচ্ছি কেন আমরা এটাকে ব্যাকটেরিয়া বলতেছি। কোষের ভেতরে আছে ক্লোরোপ্লাস্ট, এটাকে আবার ব্যাকটেরিয়া কেন বলতেছি? সুইবা এবার বলেন তো, এই ব্যাকটেরিয়াটা কি, এর কি অক্সিজেন লাগে না শক্তি উৎপন্নের জন্য? মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি তৈরি করতে গেলে তোমার কি অক্সিজেন লাগে কি না? অক্সিজেন দিয়ে কী হয় বলো তো? সবাত শ্বসন হয়। কি হয়? সবাত শ্বসন হয়। তাহলে এই ব্যাকটেরিয়াটাকে আমরা কি বলতে পারি? এরোবিক ব্যাকটেরিয়া বলতে পারি না? এরোবিক ব্যাকটেরিয়া বলতে পারি কি না? বলেন তো, এরো মানে কি? এয়ার। এরো মানে এয়ার। এয়ার মানে কি? অক্সিজেন বা বাতাস। অক্সিজেন বা বাতাস। প্রিয় স্টুডেন্ট, এবার দেখো, ধারণা করা হয় যে আমাদের কোষের ভেতরে বা উদ্ভিদের কোষের ভেতরে এই যে দুইটা আছে এদেরকে বলা হয় ব্যাকটেরিয়া। কেন ব্যাকটেরিয়া বলে আমি তোমাদের একটু পরে শেখাবো। এখানে চলে আসি আমরা। কেন ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়াকে ব্যাকটেরিয়া বলে? এটা কিন্তু বইয়ে নাই, হ্যাঁ, বাট বইয়ের বিভিন্ন কথায় বিভিন্নভাবে বলা আছে কেন বলে। দেখেন, আমি আপনাকে বলি, ব্যাকটেরিয়াটা কোষ ঝিল্লি লাগে না? আপনি চিন্তা করেন, ইটস এ অনলি ব্যাকটেরিয়া। তোমরা অনেকেই জানো, আমি আরও ডিটেল যাব ধীরে ধীরে। হ্যাঁ, ব্যাকটেরিয়া হওয়ার জন্য একটা কোষ ঝিল্লি পাইলাম কিনা বলেন তো? ব্যাকটেরিয়াটার দেহের মধ্যে এইরকম কি ডিএনএ আছে কিনা? আছে কিনা বলেন তো? ডিএনএটা সোজা নাকি ডিএনএটা বৃত্তাকার? ভালো করে একটু তাকান তো, ডিএনএটা কেমন? ডিএনএটা কিন্তু বৃত্তাকার, দেখে বোঝা যাইতেছে না। কেন বোঝা যাচ্ছে না? কারণ বৃত্তাকার তো দেখা যাচ্ছে না। বাট একটু খেয়াল করেন যে এই মাথাটা আর এই মাথাটা একসাথে লাগছে কিনা, তাহলে এটা আসলে বৃত্ত কিনা। তাহলে দ্বিসূত্রক ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। ঠিক আছে, তোমরা বলো তো, ডিএনএ থেকে কি আরএনএ তৈরি হয় না? মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ হয় কি না? সেটা যায় কোথায়? রাইবোজোমে যায় কিনা? রাইবোজোম থেকে প্রোটিন তৈরি হয় কিনা? তখন এটা ডিএনএ, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। এমআরএনএটা কোথায় যায়? রাইবোজোমে। রাইবোজোম থেকে প্রোটিন তৈরি হয়। ঠিক না সুই ভাই? আর এর দেহে কিন্তু তেমন কিচ্ছু নাই। আর কি নাই? কিচ্ছু নাই। তো তোমরা এবার দেখো, তোমরা দেখো, ইটস এ মাইটোকন্ড্রিয়া। ইটস এ ইটস এ প্লাস্টিড। ঠিক আছে ভাই, আপনি খেয়াল করে দেখেন, মাইটোকন্ড্রিয়ার এই অঞ্চলটাকে বলা হয় ম্যাট্রিক্স। কি বলা হয়? ম্যাট্রিক্স। আপনি খেয়াল করে দেখবেন যে এই জায়গায় একটা দ্বিসূত্রক ডিএনএ আছে। এরও এই জায়গায় দেখবেন দ্বিসূত্রক ডিএনএ আছে। আছে কিনা? এরপর দেখবেন ডিএনএ থাকলেই কিন্তু এখানে রাইবোজোম আছে। কি আছে? রাইবোজোম। এরও দেখবেন এই জায়গায় রাইবোজোম আছে। তোমরা জানো না এটা রাইবোজোম 70S? এটা রাইবোজোম কি 70S? ব্যাকটেরিয়ার রাইবোজোম কি 70S? তোমরা আমাকে বলো তো এই তিনটা কি ব্যাকটেরিয়া কিনা? তোমরা আমাকে বলো যে এই তিনটা ব্যাকটেরিয়া কিনা? এখন তিনটাকে আমরা ব্যাকটেরিয়া বলতে পারি কিনা? বলতে পারি না?
সাবাস, খুব খুশি হয়েছি, তোমরা সবাই বুঝতে পারছো। সবার মধ্যে শোনো, ডিএনএর মিল মানেই সব মিল। তুমি জানো তুমিও মানুষ আমিও মানুষ, তোমার আমার ডিএনএর মধ্যে ম্যাক্সিমাম মিল আছে, এই জন্য তুমি এবং আমি দুজনে মানুষ। অন্য কিছুতে মিল থাকুক আর না থাকুক, ঠিক না সুই ভাই? বাঘ এবং আমার সাথে, তুমি এবং আমার সাথে কার মধ্যে ডিএনএর সবচেয়ে বেশি মিল থাকবে? তোমার সাথে আমার, নট বাঘের সাথে, ঠিক কি না? তাহলে তুমি আর আমি মানুষ, তাহলে বাঘের সাথে বাঘের মিল থাকবে, বাঘের সাথে আমার মিল থাকবে। তাহলে বলো তো কার সাথে ম্যাক্সিমাম মিল আছে? বাঘের সাথে বাঘের। তাহলে ডিএনএর মিল মানেই কিন্তু সব কিছুই শেষ, ওখানে আর প্রশ্নের কোনো সুযোগ নাই। ডিএনএর মিল মানে সব কিছু শেষ, সো এদের সব কিছু মিল আছে। সুই ভাই এবার বলেন তো, ব্যাকটেরিয়ায় অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করে, জানেন এটা? আপনি জানেন একটা কোষের মাইটোকন্ড্রিয়াও কিন্তু বৃদ্ধি পায়, কোন প্রক্রিয়া বলেন তো? অ্যামাইটোসিস। প্লাস্টিডও কিন্তু, প্লাস্টিড নট এবার ক্লোরোপ্লাস্ট বলছে, প্লাস্টিডও কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বৃদ্ধি পায়। তাহলে আরও একটা মিল পেলাম না আমরা? তাহলে এখন আমাদের আসলে কোথায় যাওয়া উচিত? এখন আমাদের আলোচনা যাওয়া উচিত যে এই কোষগুলোর সাথে আমাদের কোষের পার্থক্য কী, ঠিক আছে? তো আমি ওই জায়গায় যাওয়ার আগে তোমাদের আমি কয়েকটা জিনিস শেখাবো। একটা হলো দেহ কোষ কী, আর একটা জনন কোষ কী, ঠিক আছে? তোমাদের বইয়ে দেখবে নানা ধরনের কথা বলা আছে, কোষ তত্ত্ব, অমুক আবিষ্কার করছেন, ওটা অমুক আবিষ্কার করেছেন, এগুলো একটা ইম্পর্টেন্ট না, এগুলো একটা সময় তুমি নিজেই পড়তে পারবা। তো ওগুলো পড়িয়ে আমি তোমার 3 দিন নষ্ট করব না। তাহলে এবার আমাদের আলোচনাটা হবে কি? এবার আলোচনা হবে হচ্ছে দেহ কোষ, আর একটা হচ্ছে জনন কোষ। দেখি তোমরা কারা কারা এটা বুঝতে পারো। আজকের ক্লাসে যারা ভালো করবা তাদের জন্য গিফট আছে। কই ছুঁইবে বইটা? এটা না, তোমাদের জন্য গিফট আছে। কি গিফট আছে? যারা আনসার করতেছো আমি চাই দ্রুত আনসার করবা, তাইলে তোমাদের আমি এই গিফট আজকে কুরিয়ারে পাঠিয়ে দিব, ঠিক আছে? দেখো, লোক এদিকে, দেহ কোষ। বলো তো দেহকে কি আমরা বডি বলতে পারি না? আর কোষকে আমরা সেল বলতে পারি না? পারি। এই বডির কিন্তু আরো একটা নাম আছে, সোমা। সোমা, ঠিক আছে? সোমার সাথে একটু শুধু অ্যাড করেছি আমরা, টিআইসি, টিআইসি, সেল। তাহলে বলো তো দেহকোষকে আমরা আরেকটা কি নামে ডাকতে পারি? সোমাটিক সেল নামে ডাকতে পারি, ঠিক আছে? এখন আমাদের দেহে দেহকোষ কোনগুলা মনে রাখবা, এটা যদি তোমার দেহ হয়, এই জায়গায় এখানে যা আছে সবই দেহকোষ, এখানে যা পাবা সবই দেহকোষ। এই যে পুরুষের শুক্রাশয় আছে, এখানে যা পাবা সবই দেহকোষ। মেয়েদের এখানে ডিম্বাশয় আছে, এখানেও যা পাবা সবই দেহকোষ। তাহলে সব কিছুই ভাই, সব কিছুই সোমাটিক সেল বা দেহকোষ। সব কিছুই কি? সোমাটিক সেল বা দেহকোষ। বলো তো এই মানুষটা কি ছোট্ট একটা কোষ থেকে আসছে না? সুই ভাই, ছোট্ট একটা কোষ থেকে আসছে না? যে কোষটা তৈরি করছে কে? শুক্রাণু। এবং যে কোষটা কে তৈরি করছে? ডিম্বাণু। তাহলে বলো তো বাপের কাছ থেকে এক সেট ক্রোমোজোম, মায়ের কাছ থেকে এক সেট ক্রোমোজোম নিয়ে যদি এই কোষটা তৈরি হয়, তাহলে এই কোষটার নাম কি জাইগোট না? এই কোষটার নাম কি? জাইগোট। তোমরা কি জানো জাইগো শব্দের অর্থ কি? জাইগো শব্দ অর্থ জোড়া। ওইটার ওইটা কি জোড়া দিয়ে তো এটা হয়েছে কি না? ওইটার ওইটা জোড়া দিয়ে এটা হয়েছে না? তাহলে এটি একটি জোড়া কোষ। এই কোষটা পরবর্তীতে বিভাজিত হয়ে এই মানুষটা তৈরি হয়েছে, ঠিক না? ঠিক কি না? এখন দেখো, ভালো করে দেখো, ও ছিল এন, বাপের কাছ থেকে শুক্রাণু আসছিল, মায়ের কাছ থেকে ডিম্বাণু আসছিল। তাহলে বলো তো এ কি হবে? 2n। কি হবে? 2n। এনগুলোকে আমরা কি বলি বলো তো? হ্যাপ্লয়েড বলি না? হ্যাপ্লয়েড। এনগুলোকে আমরা কি বলেছি ভাই? হ্যাপ্লয়েড। আমি শুরুর দিকে অনেক বেশি ডিটেল পড়াবো যেন তোমার বুঝতে সুবিধা হয়। হ্যাপ্লয়েড শব্দের অর্থ কিন্তু এক সেট। কিছুই ভাই? এক সেট কি? ক্রোমোজোম। বাপের কাছ থেকে যেগুলো আসে একটা সেট আসে। তাহলে এই হ্যাপ্লয়েড মানেও কি? এক সেট। তাহলে বলো তো এক সেট মিলে 2n হলো। তাহলে এই 2n শব্দের অর্থ কি? ডিপ্লয়েড।
ডিপ্লয়েড। ডিপ্লয়েড শব্দের অর্থ কিছুই ভাই 2 সেট। তাহলে বলো তো এই কোষটা থেকে এই মানুষগুলো তৈরি হয়েছে না, এই কোষটা থেকে কি প্রক্রিয়ায় মানুষটা তৈরি হয়েছে? মাইটোসিসের মাধ্যমে, সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। তো তোমরা আমাকে বলো তো এর এই জায়গায় যদি একটা কোষ থাকে মাইটোসিস থেকে আসছে না, এখানে যদি একটা কোষ থাকে মাইটোসিস থেকে আসছে না, এখানকার কোষটা মাইটোসিস থেকে আসছে না, এই কোষ মাইটোসিস থেকে না, এখানকার কোষ মাইটোসিস থেকে না, সব কোষ আসছে মাইটোসিস থেকে। তাহলে এবার বলেন যে কোষ থেকে মাইটোসিস প্রক্রিয়া আমরা বহু কোষ পাইলাম, তাহলে প্রত্যেকটা কোষে আসলে কি সেম হবে না? মাইটোসিস মানে কি সমান সমান না? সব কোষ কি 2n না? সব কোষ কি 2n না? তাহলে এবার বলো দেহ কোষ আসলে কি ডিপ্লয়েড না? দেহের যে কোনো কোষই হোক না কেন সবই ডিপ্লয়েড, সবগুলোই হচ্ছে 2n। তোমরা বলো তো এই পর্যন্ত তোমরা যা পড়লা সব কিছু সহজ লাগতেছে না? জিনিসগুলো কিন্তু কঠিন যদি এলোমেলোভাবে পড়ো, বাট সহজ লাগতেছে কি না? সো বায়োলজিটা আসলে এইরকমই সহজ, বাট হয় কি কয়েকদিন পর যখন সহজ 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 পড়বা, অনেক সহজ মিলে যদি না পড়ো অনেক সহজগুলো তখন কঠিন হয়ে যায়। সো রেগুলারিটি সবার আগে। যারা প্রমিস করেছো, যারা আজকে ওয়াদা করেছো, আমি যদি কখনো দেখি তোমরা রেগুলার না, তাহলে তোমাদের কিন্তু খবর আছে, 10তলা বিল্ডিংয়ে তুলবো, ধাক্কা দিয়ে ফেলে দেবো সবাইকে। ঠিক আছে? শুভ্র ভাই বলতেছে রাজীব ভাই একটা কামান বানান, কামানের সামনে দাঁড় করায় দিব, এরপর কিম জং উনের মতো গুলি করে দেবো, একবার কামান ব্লাস্ট করে দেবো যদি যারা রেগুলার থাকবে না, বুঝছেন? এদের মধ্যে দেখবেন যে হঠাৎ করে নাই থার্ড সাইকেলে এসে বলো ভাইয়া আমি আগের 2টা সাইকেল কমপ্লিট করে নাই ছিলাম। এটা হয়েছে এদের সিনিয়রদের ক্ষেত্রেও কিন্তু সেম দেখা গেছে। তোমরা আগে আসছো মানে আগায় গেছো। ঠিক আছে, তোমরা আগে আসছো মানে আগায় গেছো। আচ্ছা এবার চলে আসি আমরা জনন কোষে চলে আসি। তোমরা আমাকে বলো তো জনন শব্দটার ফুল নাম কি? প্রজনন না সুই ভাই? তাহলে যে কোষগুলো প্রজননে অংশ নেয় তাদের নাম কি? প্রজনন কোষ বা জনন কোষ। ঠিক আছে, এখন আমি একটু বলি আপনাকে। অনেক সময় আমরা বলি কি জার্ম মানে জীবাণু না সুই ভাই? মনে রাখবা জার্ম মানে কিন্তু জননও বোঝায়, জার্ম মানে জননও বোঝায়। তাহলে কখনো যদি আমি তোমাকে জিজ্ঞেস করি জার্ম সেলগুলা প্রজননে অংশ নেয়, তখন কি বলবা জীবাণুগুলো প্রজননে অংশ নেয়? তাহলে জার্ম সেল বলতে তখন জনন কোষের কথা চলে আসবে, রাইট? ঠিক কি না? আচ্ছা জার্ম সেলের বদলে যদি আমি বলি এইভাবে জার্মিনাল সেল, জার্মিনাল সেল, আমার কি অপরাধ হবে? কোনো অপরাধ হবে? নামটা একটু জাস্ট বাড়াই দিলাম আমি। তাহলে জনন কোষ ইকুয়াল প্রজনন কোষ ইকুয়াল জার্ম সেল ইকুয়াল জার্মিনাল সেল, সেম কথা। এখন কনসেপ্ট পড়বা, পরে বেঁচে যাবা। এখন কনসেপ্ট পড়বা, কষ্ট হবে কিন্তু পরে বেঁচে যাবা। আচ্ছা এবার চলে আসি আমরা আরেকটু ডিপে। ঠিক আছে সুই ভাই, তোমরা আমাকে বলো তো প্রজনন বলতে এখানে মানুষের ক্ষেত্রে আমরা কি বোঝাই? কোন ধরনের প্রজনন? যৌন প্রজনন বুঝি না কিছুই ভাই? যৌন প্রজনন বুঝি। এখন প্রশ্ন হলো ভাইয়া যৌন প্রজনন কি বা যৌন জনন কি? অনেকে ভাবে একটা নারী একটা পুরুষ দেহ মিলিত হইলো এটা মানে হচ্ছে যৌন জনন। জি না, এটা জি না। বিজ্ঞানের ভাষায় নারী পুরুষের মিলিত হওয়া না, নারীর ডিম্বাণু পুরুষের শুক্রাণুর মিলনকে বলা হয় কি? যৌন জনন। তোমরা আমাকে বলো তো এই যে শুক্রাণু এই যে ডিম্বাণু মিলিত যখন হইল, তার মানে এই জায়গায় কি হয়েছে বলো তো? যৌন জনন হয়েছে। তোমরা একটা জিনিস জাস্ট ভাবো তো, পৃথিবীতে একটা নারীর সাথে একটা পুরুষের দৈহিক সম্পর্ক ছাড়াও সন্তান পয়দা করা পসিবল কিনা? তুমি আমেরিকায় আছো, তোমার শরীর থেকে ডিম্বাণু নেওয়া হয়েছে। তুমি বাংলাদেশে আছো, তোমার শরীর থেকে শুক্রাণু নেওয়া হয়েছে। দুইটা নিয়ে আবার সুইডেনে গিয়ে এই শুক্রাণু ডিম্বাণুকে টেস্ট টিউবের মধ্যে মিলিত করা হয়েছে। মিলিত করে জাইগোট বানানো হয়েছে কোথায়? সুইডেনে। সুইডেন থেকে জাইগোটটা নিয়ে গিয়ে ইন্ডিয়ার কোনো নারীর জরায়ুর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ার নারীর জরায়ুর মধ্যে থেকে একটা সন্তান জন্ম নিয়েছে, তার বাবা মাকে আমেরিকান বাংলাদেশি। যৌন মিলন কোথায় হয়েছে? দুইজন দুই জায়গায় আছে, যৌন মিলন হয়েছে সুইডেনে। তাহলে মানুষের জনন যৌন জনন। যৌন জনন মানে আমরা যা খালি চোখে দেখি তা না, বিজ্ঞান ডিফারেন্ট জিনিস বলে। বুঝতে পারছেন সুই ভাই? তাহলে এবার বলো যৌন জননে কয়টা কোষ লাগবে? কয়টা কোষ লাগবে? 2টা। তাহলে এবার বলো তো যৌন জননে ক্রোমোজোম সংখ্যা বাড়ে কিনা? ক্রোমোজোম নাম্বার বাড়ে কিনা? এন এক সেট বেড়ে কি হলো? 2n হয়ে গেল না? বাড়লো না এখানে?
ভেরি গুড। এবার বলো তো, যৌন জননে এই ভদ্রলোক অংশ নিচ্ছে, এই ভদ্র মহিলা অংশ নিচ্ছে, তাহলে আমরা কি এইটাকে এবং এইটাকে বলতে পারি না এটা বর, এটা নাম কনে, বলতে পারি কিনা বলো তো? বর এবং কনে বলতে পারি কিনা? এবার দেখো, বরকে বলা হয় গ্যামেট। গ্যামেট মানে কি? বর। গ্যামেট মানে বর। কনেকেও কিন্তু গ্যামেট বলা হয়। কি বলে? কনেকে বলা হয় গ্যামেট। তাহলে তোমরা আমাকে বলো, যৌন জননে অংশ নিচ্ছে এই দুইটা কোষ, এদের কি আমরা এখন জনন কোষের পাশাপাশি জার্ম কোষ বলতে পারি না? জার্মিনাল কোষ বলতে পারি না? এই দুইটাকে আমরা বলতে পারি না যে বর এবং কোনে? দুইটাকে আমরা গ্যামেট এবং গ্যামেট বলতে পারি না? তাহলে এবার বুঝছো যে এটার আরেকটা নাম কি? গ্যামেট বা গ্যামিট। তোমার যা মন চায় একারও দিতে পারো, ঋস্বইকারও দিতে পারো। এক সময় আমাদের বাবা মারা পড়তো আলিফ বে তে সে, আমরা পড়ছি কি আলিফ বা তা সা, রাইট সুই ভাই? এ ই মধ্যে কোনো প্রবলেম নাই। অনেকে বলে ভাইয়া মায়োসিস এবং মিওসিস কি সেম? ইয়েস সেম। কোনো বইয়ে মেয়োসিস লিখছে কারণ ME, বুঝছেন? আর কোনোটাতে মিওসিস লিখছে কারণ ME তে মিও হয়। ঠিক আছে ভাই? ছোটোখাটো যে জিনিসগুলো আসবে এগুলো মাথা খাটায় খাটায় আনসার করবা, বাট আমি তো আছি, তাই না সুই ভাই? কথা কিন্তু এখনো শেষ হয় নাই। এই গ্যামেট বর, এই গ্যামেট কোনে, দুইজন মিলে যখন অংশ নেয়, আপনি কি জানেন এটাকে যৌন জনন আমরা বিয়ে বলতে পারি না? পারি কি না? বিয়ের কিন্তু আরেকটা নাম আছে গেমি। কি নাম? গেমি। তাহলে বলো তো গেমি মানে কি? ম্যারেজ না? মিলন না? গেমি কথাটার দিকে তাকাও তো, গেমি মানে কি? তাহলে গ্যামেট বর, গ্যামেট কোনে একসাথে হলো, দ্যাট ইজ গেমি। কি? গেমি। ঠিক আছে, তাহলে তোমাদের এখন আমি একটা ইনস্ট্যান্ট ফিডব্যাক নেই, দেখো পারো কিনা। সাইটোপ্লাজম, একটা কোষের সাইটোপ্লাজমের সাথে আরেকটা কোষের সাইটোপ্লাজমের আমি বিয়ে দিলাম, মিলন ঘটাইলাম। একটা কোষের নিউক্লিয়াসের সাথে আরেকটা কোষের আমি নিউক্লিয়াসের বিয়ে দিলাম, মিলন ঘটালাম। তাহলে বলেন তো আমি কি উপরেরটাকে এইভাবে লিখতে পারি না? প্লাজমোগেমি, প্লাজমোগেমি আলাদা আলাদা করে দিলাম, পারি কিনা সুই ভাই? এই যে দেখেন, এর সাইটোপ্লাজম এর সাইটোপ্লাজম মিলন হলো, প্লাজমোগেমি। বলেন তো নিউক্লিয়াসের আরেকটা ক্যারিয়ন না নাম? এই নিউক্লিয়াসের আরেক নাম কি? ক্যারিয়ন না? তাহলে বলেন নিউক্লিয়াস প্লাস নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াসের বিয়ে, ক্যারিও গ্যামি। এই বুঝছো জিনিসটা? বুঝছো জিনিসটা? তোমরা কিন্তু এখন তোমাদের যে সিনিয়র ভাইয়ারা আছে না, এই যে এবার পরীক্ষা দিবে 24-এর, তোমাদের সিনিয়র ভাইয়ারা যারা সেকেন্ড ইয়ারে অলরেডি উঠে গেছে, তারাও জানে না, বুঝছো? বেশিরভাগই জানে না। সো তুমি এই কনসেপ্টটা শিখে ফেললা। তাহলে আমরা সুবি ভাই দেহকোষ এবং জনন কোষ এই জিনিসটা শিখে ফেলছি। এখন প্রশ্ন হলো এই দেহকোষগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে? শোনো, আমরা আরো কমপ্লেক্সিটিতে যাইতেছি। আমরা এখন কোথায় যাচ্ছি? কমপ্লেক্সিটিতে। সুবি ভাই বলেন তো, এই মানুষের সব কোষ কি 2N না? এই বলো, সব কোষ কি 2N না? এই পাশে শুক্রাণু এবং ডিম্বাণু দিলাম, এরা N না? এই জিনিসগুলা কোত্থেকে আসে? এই মানুষ থেকে আসে কিনা? আসে কিনা সুবি ভাই? তাহলে এবার বলেন তো, এই যে এখান থেকে শুক্রাণু, এখান থেকে যদি আমি ডিম্বাণু আনতে চাই, আচ্ছা ধরেন এই পাশে আমি শুক্রাণু আনলাম, এই পাশ দিয়ে আমি ডিম্বাণু আনলাম, বলেন তো শুক্রাণু এবং ডিম্বাণু NN কিনা? NN কিনা? বাট এখানে এগুলো সব তো দেহকোষ, এগুলো কি 2N কিনা? তাহলে 2N কোষ থেকে আমি যদি হ্যাপ্লয়েড কোষ তৈরি করতে চাই, কোন ধরনের সেল ডিভিশনে যাব? বলো বলো, কোন ধরনের সেল ডিভিশনে যাব? আরে সব পারো তো তোমরা। দিস ইজ মিওসিস, দিস ইজ মিওসিস। তাহলে এবার তোমরা আমাকে বলো, দেহকোষ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? জাইগোট থেকে মাইটোসিস প্রক্রিয়ায়। 2N থাকে 2N। এবার দেহকোষ থেকে আসলে কি উৎপন্ন হয়? জনন কোষ। 2N থেকে N।
কোন প্রক্রিয়া সুই ভাই? মিওসিস প্রক্রিয়া। হাফ হয়ে গেছে। তাহলে বলো তো তোমরা, এগুলোর নাম কি? জনন কোষ না? এগুলোর নামে কি গ্যামিট না? তাহলে বলো তো এই কোষগুলোর মা কোথায়? এখানে আর এখানে কিনা? এখানে আর এখানে কিনা? তাহলে আমরা সুফি ভাই এবার দেখেন, ওই জনন কোষগুলো, ওই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড শুক্রাণু ডিম্বাণুর মা কিন্তু এখানে আছে। তাহলে এবার বলেন আমাকে, এখানে যে কোষগুলা ওই বাচ্চাগুলো পয়দা করলো শুক্রাণু ডিম্বাণু, এই কোষগুলোর নাম কি? জনন কোষের মা কোষ না? এখানকার কোষগুলো কি জনন কোষের মা কোষ না? বলো তো, দিস ইজ জনন মাতৃকোষ, ঠিক কি না? তাইলে এবার তোমরা আমাকে বলো, জনন কোষ উৎপন্ন করে কোন কোষ? বলো, জনন কোষ উৎপন্ন করতেছে কোন কোষ? জনন মাতৃকোষ, রাইট? আমি কি এইভাবে বলতে পারি না যে জনন কোষগুলো উৎপন্ন করতেছে দেহকোষ? এটা বলতে পারি কিনা? এটা বলতে পারি কিনা? সাবাস। তাহলে এবার তোমরা আমাকে এই প্রশ্নটার উত্তর দাও। এই প্রশ্নটা, এটা সবচেয়ে কমপ্লেক্স প্রশ্ন। তোমরা যা বুঝলে এতক্ষণ, সবচেয়ে কমপ্লেক্স প্রশ্ন, যে প্রশ্নে সবাই আটকে যায় কিন্তু তোমরা আটকাবে না, কারণ তোমরা অলরেডি বুঝে ফেলছো। সেটা হলো, জনন মাতৃকোষ তৈরি হয়, এই কোষগুলো তৈরি হয়েছে কোন প্রক্রিয়ায়? মাইটোসিস না মিওসিস? এই কোষগুলো তৈরি হয়েছে কি প্রক্রিয়ায়? দেখি পারো কি না। দেখেন সুবে, দেখেন না কত ফাস্ট, দেখছেন? কেউ ভুল করছে? এই কোষগুলা কিন্তু তৈরি হয়েছে মাইটোসিস প্রক্রিয়ায়, দেখছো? জনন কোষ তৈরি হলো মিওসিস প্রক্রিয়ায়। আর এখান থেকে তো এই যে জনন মাতৃকোষগুলো তৈরি হয়েছে এই যে এখান থেকে না? কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে কমপ্লেক্সিটিটা এখানেই। তুমি যদি এই ফ্লো চার্টটা দেখবে, এই ফ্লো চার্টটা তোমাকে সব শেখায় ফেলবে, এভরিথিং। প্রিয় স্টুডেন্ট, এখন আমরা চলে আসব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো প্রথমে আমরা আদি কোষ শিখব। কি শিখবো সুই ভাই? কারণ আমরা তো মোটামুটি সব শিখে ফেললাম। তারপর আমরা পরে আদি কোষের পরে হচ্ছে সুকেন্দ্রিক কোষ শিখব, ঠিক আছে? আদি কোষ, এটার আর একটা নাম হলো প্রোক্যারিওটিক কোষ। কি আমি ব্রেক দেবো তোমাদের? প্রোক্যারিওটিক কোষ। সুবি ভাই, ফার্স্ট ইয়ারের শুরুতেই যারা এই ধরনের কঠিন জিনিসগুলো বুঝতে পারে, আপনি তাদের উপর বাজি ধরতে পারেন, এরা ভালো করবে, এরা ভালো করবে। বুঝতে পারছেন? হ্যাঁ। ও, তোমাদের যেটা আমি বললাম, তোমরা যদি আজকে ভালো করো, রেগুলার ক্লাস করো, তাহলে আমি চেষ্টা করবো প্রত্যেক ক্লাসেই যারা কমেন্ট করে উত্তর করতেছো, আমি তো ফেসবুকেও দেখবো, বাট আমি সরাসরি আমার সামনে ওয়েব অ্যাপটা ওপেন করা আছে, কারণ ওয়েব অ্যাপের আনসারগুলো না একবার ইনস্ট্যান্ট আসে। ফেসবুকের আনসার যদি আমি দেখতে চাই, তাহলে আমার ক্লাসের মধ্যে 10 মিনিট এক্সট্রা খরচ হয়ে যাবে, কারণ আনসার দেরিতে আসে। এই যে দেখো, তোমাদের জন্য আমি একটা বই রিলিজ করছি কোষ বিভাজনের, মানে পরের চ্যাপ্টারের। সেম আমি আরেকটা বই রিলিজ করতেছি সামনে এই চ্যাপ্টারের উপরে, বুঝছো? তোমাদের জন্য আমি পড়াবো না, সেই সময় বইটাও রেডি হয়ে যাবে। সো যারা ভালো করো তাদের জন্য ফ্রি। বইয়ের দাম অনেক বেশি না, এটা একদিন টিফিনের টাকা বাঁচাইলে তুমি কিন্তু একটা করে বই কিনতে পারবা একটা চ্যাপ্টারের। এই যে দেখো, এগুলো আর্ট পেপারে, বুঝছো? কালারফুল। আমি যখন মেডিকেল এমবিবিএস করছি, তো মেডিকেলে গিয়ে আমি দেখছি যে পৃথিবীতে অরিজিনাল প্রিন্টের বই পড়া হয়। অরিজিনাল প্রিন্টের বই পড়তে খুব মজা, বুঝছো? শিশুদের বই যেমন হয় না, ওই রকম। এবং এখানে আমি প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ব্যাখ্যা যেমন সহজ করে বোঝাইলাম না, সেমভাবে কিন্তু আমি এখানেও এক্সপ্লেন করি। সো তুমি যদি ক্লাস করো রেগুলার, যদি বুঝে ফেলো, তাহলে বইটা তোমার 90% পড়া শেষ। আর তুমি যদি ক্লাসে না বোঝো, বই পড়লে হয়তো বা 60%, 70% পর্যন্ত ধরতে পারবা। সো আমি বলবো ক্লাস করো, বই পড়ো দেন। আর তোমরা যারা ভালো করবা, রেগুলার ক্লাস করবা, আমি সবসময় চেষ্টা করবো তাদের জন্য কোনো না কোনো গিফট রাখতে। তোমরা রেগুলার ক্লাস করবা কিনা? ফেসবুকবাসীর কী অবস্থা একটু দেখে আসি, হ্যাঁ, একটু দেখে আসি। ও, ডিসকাশন গ্রুপ না কি গ্রুপ সুই ভাই? এসিএস বায়োলজি সাইকেল। আরে সাবাস, মেলা স্টুডেন্ট লাইভ ক্লাস করতে সুই ভাই। আজকে আমরা এমন একটা জিনিস শিখবো, পুরো পুরো 2 বছর এই জিনিসটা তোমাকে কষ্ট থেকে বাঁচিয়ে দিবে। ওকে?
আচ্ছা, তোমরা জাস্ট একটা কোষের কথা চিন্তা করো। ইটস এ সেল, সুই ভাই, ইটস এ সেল। ওকে, ধরে নিলাম ইটস এ ব্যাকটেরিয়া। কি নাম? ব্যাকটেরিয়া। তাহলে আমরা একটি ব্যাকটেরিয়া কোষের গল্প করছি। ওকে, তোমরা বলো তো, ব্যাকটেরিয়া কোষের কি চিন্তা আছে যে পড়ালেখা করতে হবে, A+ পাইতে হবে, মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইতে হবে, এরপর বিয়ে করতে হবে? এই ধরনের চিন্তা এর আছে? নাই। এবার বলো তো তোমরা, এর কি চোখের ভ্রু টানা টানা হইতে হবে, জোড়া ভ্রু হইতে হবে, চোখগুলো এইরকম গরুর মতো গভীর কালো হইতে হবে? হবে না। তাইলে তোমরা আমাকে বলো তো, আমার শরীরের সমস্ত বৈশিষ্ট্য কোথা থেকে আসছে? ডিএনএ থেকে আসছে না? ডিএনএ তো, ডিএনএর মধ্যে লেখা আছে যে আমার শরীরটা কেমন হবে, ওই অনুযায়ী কাজ হয়। তাহলে এর শরীরে যেহেতু অনেক তথ্যের দরকার নাই, এ শুধু খেয়ে পরে, মানে খায় আর বাচ্চা পয়দা করে, খায় আর বাচ্চা পয়দা করে। তাহলে বলো তো, আমার ডিএনএটা যদি এইরকম হয়, একটা ডিএনএ যদি আমার এইরকম হয়, তাহলে বলো তো এর একটা ডিএনএ কত বড় হবে? একটুকু হবে না সুই ভাই? একটুকু হবে কিনা? এখন তোমরা এবার চিন্তা করো, সেটা হলো ব্যাকটেরিয়ার ডিএনএ ছোট ছোট জিনিস বৃত্তাকার রাখলে বেটার। হ্যাঁ, স্ট্যাবিলিটি বাড়ে। কি বাড়ে সুই ভাই? স্ট্যাবিলিটি বাড়ে। কেন বাড়ে আমি একটু একটু করে তোমাদের দেখাইতেছি। হ্যাঁ, আমাদের কিন্তু এই মাথার ওই মাথা খোলা, কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএ কিন্তু এই মাথার এই মাথা এরকম জোড়া দেওয়া। কেন দেওয়া আমি দেখাচ্ছি তোমাদের। তোমরা এবার আমাকে বলো তো, এটিও একটি ডিএনএ, হিউম্যানের ক্ষেত্রে এটিও একটি ডিএনএ, বড় কোনটা? হিউম্যান ডিএনএ। কারণ কি? হিউম্যানের মধ্যে এত বৈশিষ্ট্য, এই যে আমি জোরে কথা বলতেছি, আমার ভয়েসটা অরিজিৎ সিং এর মতো হবে নাকি কাউয়ার মতো হবে, এটা ডিসাইড করতেছে। আমি দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারবো কিনা, এটা ডিসাইড করতেছে। আমার আইকিউ কেমন হবে, এটা ডিসাইড করতেছে। আমি তোমার দিকে তাকাবো কিভাবে, আমার অ্যাঙ্গার, এভরিথিং কিন্তু এটা ম্যানেজ করতেছে। এগুলো কি ওর মধ্যে আছে? ব্যাকটেরিয়া কি গান গায়? গায় না। তাহলে আমার যত তথ্য, তাহলে আমার ডিএনএ তত বড়। এখন প্রশ্ন হলো সুই ভাই, ডিএনএ যখন বড় হয়ে যায়, ইহ জগতে, ইহ দুনিয়ায় যার সম্পদ বেশি, আখেরাতে তার বিচার কি কঠিন হবে না? ঠিক কিনা সুই ভাই? তাহলে যার যত বেশি সম্পদ, তার সম্পদ গুছায় রাখতে হবে না? বলো তোমরা, গুছায় রাখতে হবে কিনা? তাহলে গুছায় রাখতে হলে কিছু এরা এরকম প্রোটিন ব্যবহার করে। এই যে দেখো, 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে কয়টা প্রোটিন আছে ভাই? 8টা প্রোটিন আছে। এটার নাম হলো হিস্টোন অক্টামার। কি নাম? হিস্টোন অক্টামার। ঠিক আছে, তোমরা দেখো হিস্টোন অক্টামারটা যখনই আসে তখনই কি হয় আমি তোমাদের দেখাচ্ছি। এই যে যে পোরশনটা ছিল না, এই পোরশনটা করে কি, এই জায়গায় পেঁচিয়ে যায়। তাহলে হিস্টোন এমন একটা প্রোটিন যার কাজ হলো ডিএনএটাকে পেঁচিয়ে রাখে। তাহলে বলেন তো, এই যে বিশাল ডিএনএটা আছে, এইটাকে যদি আমি পেঁচাইতে চাই, এটাকে যদি আমি পেঁচাইতে চাই, তাহলে আমাকে অনেক হিস্টোন লাগবে না? হিস্টোন অক্টামার, হিস্টোন অক্টামার। তাহলে দেখো তোমরা, বলো তো পুরোটা কি অল্প একটু জায়গার মধ্যে পেঁচিয়ে গেল না? গেল কি না? তাহলে বলো, ব্যাকটেরিয়ার ডিএনএ সাথে কোনো কি হিস্টোন থাকে? হিস্টোন প্রোটিন থাকে? থাকে না, দরকার নেই, দরকার নাই। বাট মানুষের সাথে দেখো, ডিএনএ প্লাস কি থাকে? হিস্টোন থাকে। ঠিক আছে, তাহলে তোমরা এবার আনসার দাও তো, আমাদের ডিএনএর সাথে এই আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ বা ব্যাকটেরিয়ার ডিএনএর পার্থক্য কি? এটা অনলি ডিএনএ, এটা ডিএনএ প্লাস হিস্টোন। কেন সুইবা হিস্টোন আসছিল এখানে? বড় জিনিস পেঁচিয়ে রাখতে হবে, নইলে কিন্তু কোষের ভেতরে এলোমেলো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তথ্য নষ্ট হয়ে গেলে কিন্তু মানুষ, নষ্ট মানুষ জন্ম নেবে। বুঝছেন? তাহলে এবার বলেন, এই ডিএনএ এবং হিস্টোনকে একসাথে কি বলে জানেন? ক্রোমোজোম। কি বলে? ক্রোমোজোম। তাহলে প্রিয় স্টুডেন্ট, তোমরা আমাকে বলো তো, ব্যাকটেরিয়ায় কি ক্রোমোজোম থাকে? ব্যাকটেরিয়ায় কি ক্রোমোজোম থাকে? না। আর আমাদের সুকেন্দ্রিক কোষে ক্রোমোজোম থাকে না? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। শুধু এইটাতে কি করছে, পেঁচিয়ে রাখার জন্য এক্সট্রা একটা হিস্টোন প্রোটিন লাগছে। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, ডিএনএটা ছোট। আচ্ছা তোমরা বলো তো, এইভাবে যদি আমি পেঁচিয়ে রাখি, তাহলে কি ডিএনএটা একটু কি সেফ হলো না?
টানাটানি করবে না, ছিঁড়বে না, কোষের মধ্যে নানা বিক্রিয়ায় নিজেকে এরকম করে রাখতে হবে। কেউ যদি নিজেকে গুটিয়ে রাখে তাকে কি আপনি ধ্বংস করতে পারবেন? পারবেন না। তো তোমরা আমাকে বলো তো, এই ছোট্ট জিনিসটা যদি নিজেকে গুটিয়ে রাখতে চায় তাহলে কি করবে? ইটস বেটার আমি এতটুকু লম্বা, আমি এইরকম করে নিজেকে গুটিয়ে রাখি। কিভাবে? গোল হয়ে আমার এই মাথা আর এই মাথা আমি একসাথে যে লাগাই দিই, তাহলে আমি পেঁচিয়ে কি হলাম? নিজেকে গুটিয়ে নিলাম, রাইট? আচ্ছা, একটা জিনিস বলো, এটা একটা ডিএনএ, ঠিক আছে? ইটস এ ডিএনএ। এরা বলতেছে দ্বিসূত্রক, আমি তো দ্বিসূত্রকের কথা বলি নাই বাবা, আমি যা বলবো শুধু তট্টুকুতে থাকবা। আগ বাড়িয়ে যাই কমেন্ট করবো এখন, সব তোমার ভুল হবে, কারণ ধরেও নাও যে তুমি কিছু জানো না, আমি অনেক জানি, তাই না? আচ্ছা দেখো সুই ভাই, এটা একটা রাসায়নিক অণু, ওকে? এটা একটা রাসায়নিক অণু, ডিএনএ, ঠিক আছে? আপনি বলেন তো, এর এই দিকে কিছু মূলক আছে না? এই জায়গায় কার্যকরী মূলক, এই দিকে কিছু কার্যকরী মূলক আছে না? তাহলে তো এই ভদ্রলোক, রাক্ষস ভদ্রলোক, এটা একটা রাসায়নিক পদার্থ। কি এটা? এটা একটা রাসায়নিক পদার্থ, রাইট? তাহলে এই রাসায়নিক পদার্থ কি মূলকের সাথে যুক্ত হতে পারে না? এর সাথেও কি যুক্ত হতে পারে কি না? পারলে কি ডিএনএটা নষ্ট হয়ে যাবে না? তাহলে এই ডিএনএটা নিজেকে বাঁচানোর জন্য কি করে জানেন? নিজের এই মাথার সাথে এই মাথাটাকে আটকায় দেয়। তাহলে মূলক দুটো ক্লোজ হয়ে গেল কিনা? আমরা তো জানি যে কোনো রাসায়নিক পদার্থের বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, বিক্রিয়া হবে কি হবে না, কেমন বিক্রিয়া হবে, সব মূলক নিয়ন্ত্রণ করে। তো দুই প্রান্তের উন্মুক্ত মূলকগুলোকে আমরা একসাথে করলাম কিনা? তাহলে দেখছো ব্যাকটেরিয়া নিজেকে সেভ করার জন্য কি করছে? এই জায়গায় দুই প্রান্তটা একসাথে করছে কিনা সুই ভাই? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তোমরা এবার বলো, আমরা একটা জিনিস শিখলাম, এদের ডিএনএ থাকে, ঠিক আছে? ক্রোমোজোম থাকে না। আচ্ছা, এই ডিএনএটাকে কি আমরা কোনো কারণে প্রো ক্রোমোজোম বলতে পারি? প্রো ক্রোমোজোম, দেখো তো বলতে পারি কিনা? অনলি ডিএনএটাকে ক্রোমোজোম না বলে প্রো ক্রোমোজোম বলতে পারি কিনা? প্রো ক্রোমোজোম কথাটার অর্থ হলো কিছু যদি এর সাথে অ্যাড করে দেওয়া যায় সে ক্রোমোজোমে পরিণত হবে। প্রো মানে আগের অবস্থা, প্রো মানে আগের অবস্থা। তাহলে এবার বলেন, আমাদের কোষে কি থাকে? ক্রোমোজোম। এদের কোষে কিন্তু ক্রোমোজোম থাকে না, শুধু ডিএনএ দিলেই কিন্তু ক্রোমোজোম, সরি, শুধু হিস্টোন দিলেই কি হতো? ক্রোমোজোম হতো, রাইট? এই জন্য আমরা অনলি ডিএনএটাকে বলি প্রো ক্রোমোজোম, ঠিক আছে ভাই? 2 নম্বরটা তো এবার আমরা চলে আসি, এগুলো কিন্তু আমি দেখাবো তোমাদের, এগুলো চিন্তা করো না, হ্যাঁ? 2 নম্বরটা দেখো, এর কোষে যদি ডিএনএ থাকে সুই ভাই, যদি ডিএনএ থাকে তাহলে এখান থেকে কি এমআরএনএ তৈরি হবে কিনা? তাহলে এর কি কোষের মধ্যে কি রাইবোজোম লাগবে কিনা? লাগবে কিনা? তা তোমরা আমাকে বলো তো, আমাদের কোষের ক্ষেত্রেও কি রাইবোজোম লাগবে কিনা? এবার তোমাদের কাছে প্রশ্ন, কোন রাইবোজোমটার আকার বড় হবে, আমাদেরটা নাকি এরটা হবে? এনি আইডিয়া? আমাদের কি কারখানা বড় হবে না? এরটা ছোট হবে না? তোমরা কি জানো এই যে 70-80 ওটা কিন্তু আমি পড়াবো 3 নম্বর ক্লাসে গিয়ে। কয় নম্বর ক্লাসে গেছি ভাই? 4 নম্বর ক্লাসে গিয়ে 70s 80s কি জিনিস। বাট আজকে শুধু জেনে রাখো 70s মানে ছোট আর 80s মানে বড়, ঠিক আছে? 70s মানে কি ছোট, 80s মানে বড়। তোমরা এবার বলো তো আমাকে, ডিএনএ থেকে একটা এমআরএনএ তৈরি হবে, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএটা এখানে যাবে, গিয়ে এখান থেকে প্রোটিন তৈরি হবে। কি তৈরি হবে? প্রোটিন। এই প্রোটিনটায় তার শরীর সমস্ত কাজ করবে। তাহলে বলো তো এর শরীর আর কিছু লাগে? এর আর কিছু দরকার আছে? আর কিছু দরকার নাই। তাহলে তোমরা আমাকে বলো তো, এর মধ্যে কি তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাগবে? এর মধ্যে কি আপনার গোলজি বডি লাগবে? লাগবে? এই যে এই দুইটা মাত্র জিনিস, এখানে ডিএনএ আর এখানে রাইবোজোম, এগুলোকে আটকে রাখার জন্য কি এখানে এরকম আপনাকে ফ্রেমওয়ার্ক দিতে হবে সুই ভাই? কোষ কঙ্কাল যেগুলো বলে, মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, এগুলো দরকার আছে? কিছু নাই তো কোষের মধ্যে, কিছু লাগবে? লাগবে না। তাহলে বলো তো, এই যে এই কোষটার মধ্যে অতিরিক্ত আর কিছু থাকবে না, কোনো কোষীয় অঙ্গাণু থাকবে না, দরকার নাই।
যেহেতু কোষীয় অঙ্গাণু নাই, তাহলে গুছিয়ে রাখার জন্য এরকম কোনো ফ্রেমওয়ার্ক লাগবে না, কোনো ফ্রেম লাগবে, কোনো কঙ্কাল লাগবে না। ঠিক আছে ভাই? ঠিক আছে, তাহলে আমি এই জায়গাগুলো একটু ডিলিট করে দিই। এগুলো তো তোমরা বুঝছো, তাহলে আমি একটু লিখি এখানে। সেটা হলো অঙ্গাণু নাই, কোনো অঙ্গাণু নাই। 3 নম্বর হচ্ছে সাইটোস্কেলিটন নাই, কোষ কঙ্কাল আর কি, এটা তো বোঝো নাকি? সাইটোস্কেলিটন নাই। এবার আমরা চলে আসি একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকে, খুবই ইম্পর্টেন্ট টপিকে। তোমরা এবার আমাকে বলবা, আমরা এই টপিকে চলে এখানে আসি। দেখো, এটা ব্যাকটেরিয়ার ডিএনএ, সোজা করলাম আমি, হ্যাঁ? এটা হচ্ছে হিউম্যান ডিএনএ। বলো কার ডিএনএ বলো? এটা হচ্ছে হিউম্যান ডিএনএ। এটা কিছু ভাই ব্যাকটেরিয়াল ডিএনএ। ছোট্ট না এটা সুই ভাই? তাহলে কি এখান থেকে এখানেও তথ্য থাকবে, থাকবে কি না? এখান থেকে এখানেও তথ্য থাকবে কি না? এখান থেকে এখানেও তথ্য থাকবে কি না? এখান থেকে এখানেও তথ্য থাকবে কি না? তথ্যে তথ্যে ভরপুর, তথ্যে তথ্যে ভরপুর। আমার অল্প একটু জিনিস, ওইটা আমি পুরোটাই ইউজ করব। ঠিক আছে? মানুষের ক্ষেত্রে দেখেন, এটা এখান থেকে এখানে তথ্য আছে, এখান থেকে এখানে আছে, এই যে এই জায়গায় কোনো তথ্য নাই, কারণ আমার অনেক বড় ডিএনএ, আমি রাখতে চাই কি চাই না, আমার দরকার আছে, এটা আমি দেখব। যার বাড়িতে 10টা রুম ছবি ভাই, 2-1টা রুম ফ্রি পড়ে থাকে কিনা, আর যে লোক গরিব তার বাসায় একটা রুম, সবাই একটা রুমের মধ্যে থাকে কিনা, তাহলে এর যেহেতু ডিএনএতে অল্প ডিএনএ, তাহলে সবটা জুড়েই তথ্য থাকবে। কিন্তু মানুষের ক্ষেত্রে চিন্তা করো, এখান থেকে তথ্য নেই, এখান থেকে এখানে তথ্য আছে, এখানে তথ্য আছে, আবার দেখবেন এই জায়গায় কোনো তথ্য নাই, এই যেখানে দেখবেন তথ্য নাই। তোমরা আমাকে বলো তো, এই যে দুইটা জিনিসের মাঝখানে, এখানে তথ্য আছে, এখানে তথ্য আছে, এই মাঝখানটাকে কি আমরা ইন বলতে পারি না? ইন বলতে পারি কিনা? দুইয়ের মাঝখানে উইদিন, ইন বা বিটুইন বলতে পারি কিনা? প্রিয় স্টুডেন্ট, তোমরা কি জানো এই জায়গাটাকে, এই যে এখান থেকে এই জায়গাটাকে, এই জায়গাটাকে বেসিক্যালি বলা হয় ইন্ট্রন। কি বলো সুই ভাই? ইন্ট্রন। বলো তো হোয়াট ইজ ইন্ট্রন? তোমরা বলবা ডিএনএ এর তথ্যবিহীন অংশ। তাহলে বলো তো এখান থেকে কোনো প্রোটিন তৈরি হয়? বলো তো এখান থেকে কোনো প্রোটিন তৈরি হয়? হয় না। তথ্যই নাই, এমআরএনএও হবে না, প্রোটিন হবে না। ঠিক আছে ভাই? তাহলে বলুন তো, আমি যদি কখনো বলি ব্যাকটেরিয়ার ইন্ট্রন নাই, বাট মানুষের ইন্ট্রন আছে, সঠিক কিনা? ইন্ট্রন ভালো জিনিস তো না, ইন্ট্রন মানে তথ্যবিহীন জায়গা, তাই না? বাড়তি জায়গা যেখানে কোনো তথ্য নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি এর ইন্ট্রন নাই। ঠিক আছে সুই ভাই? ইন্ট্রনটা আপনি ইন্ট্রোভার্ট দ্বারা মনে রাখতে পারেন, যে ইন্ট্রোভার্ট মানে যে জায়গাটা নিজেকে প্রকাশ করে না। ঠিক আছে, আমরা আর কি দিতে পারি, আমি একটু দেখি যে বইয়ে আর কি কি ইনফরমেশন ওই জায়গায় আছে, শেষে আমি গুছিয়ে দিব। ঠিক আছে, এক সমস্যা, ডাউনলোড না হইলে হয়েছে না? এই যে ডাউনলোড হয়েছে। টপিকটা কোথায়? আদিকেন্দ্রিক এবং সুকেন্দ্রিক, এই যে
তোমরা কি 11টা জিনিস দেখতে পাইতেছো? তোমাদের তো বই আছে না? বই কিনছো না? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়ছি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, আমি এই জিনিসটা তোমাদের এখানে গুছাই দিচ্ছি। দেখো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম না, এই যে ডিএনএ আছে, মিলতেছে কিনা? বৃত্তাকার কিনা সুই ভাই? বৃত্তাকার। এখানে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, মিলতেছে কিনা? একে আমরা সত্যিকারের ক্রোমোজোম বলি না, বাট প্রোক্রোমোজোম বলতে পারি। উল্টা ক্ষেত্রে দেখেন, আমাদের ডিএনএ কিন্তু লম্বা, এই যে সূত্রাকার, দেখছো? 2 মাথা লাগানো থাকে না। আমাদের এখানে হিস্টোন থাকে, এই জন্য আমরা এটাকে কি বলি? ক্রোমোজোম। আমাদেরটাকে মিলতেছে কিনা? তার একটা ডান। এবার চলে আসি এই জায়গায়। তোমরা আমাকে বলো তো, এদের ক্ষেত্রে শুধু রাইবোজোম থাকে না? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএ আর রাইবোজোম, আর এদের ক্ষেত্রে কি সব কিছু থাকে না সুই ভাই? থাকে কি না? ওকে, এখন আমি এই জিনিসটার ব্যাখ্যা একটু পরে দিব। আমি এটা মার্ক করে রাখি যে এই ব্যাখ্যাটা আমি পরে দিব। এইটার পাশে লিখে রাখো যে এটা 100%। যে লোক এইটা বুঝবে সে পুরো বায়োলজি বুঝে ফেলবে। ঠিক আছে সুই ভাই? এবার বলেন, ব্যাকটেরিয়া যে রাইবোজোমটা আছে, কি রাইবোজোম এটা? 70। আমাদের রাইবোজোম কত? 80। মিলছে কিনা? ব্যাকটেরিয়ার যেহেতু কিছু নাই, তাহলে কোনো ফ্রেম লাগে না, কঙ্কাল টঙ্কাল লাগে না সুই ভাই। কঙ্কালের কাজ কি জানো? অনেক জিনিস থাকলে সবগুলোকে ঠিকঠাক জায়গায় রাখে, ঠিক না? এই যে দেখেন লিখছে, ব্যাকটেরিয়ার যেহেতু অনেক কিছু নাই, তাহলে তার কঙ্কালও নেই, কিন্তু আমাদের কঙ্কাল থাকে। ঠিক আছে, এবার নিচে চলে আসো। এই যে ইন্ট্রন, কোথায় ইন্ট্রন সুই ভাই? এই যে দেখো, ওদের ব্যাকটেরিয়ার ইন্ট্রন আছে, ওই যে যেখানে তথ্যবিহীন ওগুলো আছে। আর আমাদের ডিএনএ অনেক বড়, আমরা চাইলে তথ্যবিহীন ফাঁকা ফাঁকা রাখতে পারি, তাই না? দেখেন, যাদের টাকা পয়সা আছে তারা করে কি, এই পৃষ্ঠায় একটু লেখে, মাঝখানে পৃষ্ঠায় কোনো তথ্য নাই, পরের পৃষ্ঠায় গিয়ে লেখে, খাতা শেষ, বাপের কাছে আবার টাকা নেয়, আবার খাতা কেন, তাই না? সুযোগে কিছু টাকা মেরেও দেয়। তাহলে দেখেন, আমাদের কিন্তু ইন্ট্রন আছে, ফাঁকা আছে। ঠিক আছে ভাই? আচ্ছা, এবার আমি তোমাদের শেখাবো যেটা, সেটা হচ্ছে অপেরন শেখাবো। কি শেখাবো এবার? অপেরন। শোনো, শেষে আমি গোছাই দিব, হ্যাঁ, চিন্তা করো না, শেষে আমি কিন্তু গোছাই দেবো, ভয় পাবা না। অপেরন, ঠিক আছে ভাই? এদিকে আমি ব্যাকটেরিয়ার কথা বলি, এদিকে আমি হিউম্যানের কথা বলি, মানুষের কথা। ঠিক আছে ভাই? এবার দেখেন, ব্যাকটেরিয়ার ক্রোমোজোমটাকে আমি সোজা করলাম, ডিএনএটাকে, আমাদের ডিএনএটাকে আমি সোজা রাখলাম। এটাকে বলে ল্যাডার প্যাটার্ন বা মই আকৃতি। কি বলে এটাকে? ল্যাডার বা মই আকৃতি। ঠিক আছে ভাই? আচ্ছা, আপনি এবার একটু এদিকে চিন্তা করেন, জাস্ট একটু চিন্তা করেন। সেটা হলো, ব্যাকটেরিয়া মানে কি গরিব না? গরিব মানে কি সবসময় এটিপি নিয়ে চিন্তা করতে হয় না তাকে? এটিপি ক্রাইসিস যদি হয়, সে মারা যাবে না? একটু চিন্তা করেন। তাহলে কি বুঝে শুনে এটিপি খরচ করবে না? বুঝে শুনে সে এটিপি খরচ করবে। বুঝছো তোমরা? আর আমরা কি, যখন তখন আমরা খাই অবাধে, এগুলা কিন্তু বইয়ের কথা না, হ্যাঁ? আমাদের এটিপি নিয়ে কোনো চিন্তা নাই, হাই এটিপি আমাদের। তাহলে আমরা কি করব? আমাদের এক ধরনের লাইফস্টাইল হবে, ব্যাকটেরিয়ার আরেক ধরনের লাইফস্টাইল হবে। সো ভাই, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, খুবই কমপ্লেক্স, বাট ইটস ইজি। আপনি বলেন তো, এর ডিএনএ এই জায়গা থেকে এই জায়গার নাম দিলাম আমি এ, এই জায়গা থেকে এই জায়গার নাম দিলাম আমি বি। এর তো ডিএনএ পুরোটাতে তথ্য আছে, তাই না? আমাদের তো মাঝে মাঝে তথ্য নাই। তাহলে এখানে তথ্য আছে, এখানে তথ্য আছে, এবং এখানে তথ্য আছে, ঠিক কিনা? এটা হচ্ছে রাইবোজোম। কি নাম? রাইবোজোম। তাহলে বলেন তো, এ থেকে একটা এমআরএনএ তৈরি হবে না সুই ভাই? সে রাইবোজোমে যাবে, এ প্রোটিন তৈরি করবে না? এ প্রোটিন। তোমরা একটু চিন্তা করো, বিটা এই জায়গা থেকে এখানে একটা রাইবোজোম তৈরি হবে না? সরি, এখানে একটা এমআরএনএ তৈরি হবে না? ও কি এখানে যাবে না? এখান থেকে কি বি প্রোটিন তৈরি করবে না?
এখান থেকে কি আরেকটা এমআরএনএ তৈরি হবে না? এখানে যাবে না, গিয়ে কি করবে? সি সি প্রোটিন তৈরি করবে কিনা সুই ভাই? এখান থেকে গিয়ে সে সি প্রোটিন তৈরি করে, এই যার নাম সি। তোমরা এই জিনিসটা বুঝছো কিনা? এখন আমি তোমাদের একটা জিনিস শেখাই। আলাদা 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 আলাদাভাবে সবাই একই জায়গায় একই ডেস্টিনেশনে গেছে, ঠিক আছে সুই ভাই? একই ডেস্টিনেশনে সবাই গেছে। এরা কি সুই ভাই? গরিব। তোমরা আমাকে বলো তো, গরিব মানুষ কি 3টা বাস নিবে, নাকি মানে 3টা কি মাইক্রো নিয়ে বা কার নিয়ে ঘুরতে যাবে, নাকি তার জন্য বেটার হলো যে একটা ড্রাইভার একটা বাস? বলো তো তোমরা কোনটাতে মানি সেভ হবে? কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। 3টা মাইক্রো, 3টা ড্রাইভার, দামও বেশি দিতে হয়, অকটেনে চলে গাড়ি, তাই না? বেটার কোনটা? একটা বাস একটা ড্রাইভার, ঠিক আছে? মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট, বাট আমি এটা শেষ করি। দেখেন এরা কি করে জানেন? এই যে আলাদা আলাদা 3টা এমআরএনএ তৈরি করে না, এখান থেকে এই পর্যন্ত সে একটা এমআরএনএ তৈরি করে। কয়টা এমআরএনএ? একটি এমআরএনএ তৈরি করলো, ঠিক আছে? একটি এমআরএনএ এখানে যায়, গিয়ে একসাথে এ বি সি প্রোটিন তৈরি করে। তাহলে বলেন তো 3টা এমআরএনএ তৈরি করে পাঠাইতে যে খরচটা হইতো এটিপির, একটা তৈরি করে যদি আমি পাঠাই, খরচটা কমলো কি না? কমলো কি না? বেটার না? বাট ড্রাইভার তো একটা লাগবে সুই ভাই। এই যে 3জন থেকে 3টা না তৈরি করে একটা এমআরএনএ তৈরি করছে, এটা ড্রাইভার লাগবে না? এই যে দেখেন, এই জায়গাটা থেকে একটা ড্রাইভার আসবে, এই যে দেখছো এটার সাথে যুক্ত আছে, দেখছো? খেয়াল করছো? তাহলে এ করবে কি? এই 3জনকে একসাথে নিয়ে চলে যাবে। প্রিয় স্টুডেন্ট, তাহলে আমরা এক কথা বলতে পারি না একটা বিষয়, সেটা হলো এই যে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এরা একটি অপারেটরের মাধ্যমে চালিত হয়, একটি অপারেটর বা একটি চালকের মাধ্যমে চালিত হয়। চালক কয়টা এখানে সুই ভাই? একটা। তাহলে আমরা এই জায়গাটাকে কি অপারেটর বলবো না? অপারেটর বা বাস চালক, বাস অপারেটর। তাহলে সবাই মিলে কি বলেন তো? অপেরন। সবাই মিলে কি? অপেরন। এই জায়গাটার নাম অপারেটর, বাট সবাই মিলে যদি একসাথে কাজ করতেছে, তাহলে সবাই মিলে একসাথে কি বলবো? অপেরন। তাহলে বুঝছো তোমরা? বাস ড্রাইভারের অংশটাকে আমরা বললাম অপারেটর, বাট এখান থেকে শুরু করে যাত্রী সহ সবাইকে আমরা কি বললাম? অপেরন। তাহলে বলো তো ব্যাকটেরিয়াতে কি আছে? অপেরন আছে। ব্যাকটেরিয়াতে কি আছে? অপেরন আছে, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে দিই, অপেরন আছে। যারা বোঝো নাই তারা এবার দেখো, তারা এবার দেখো। আচ্ছা বলো তো, আমার এই জায়গা থেকে এই যে তথ্য আছে না সুই ভাই, এই জায়গায় কি তথ্য নাও থাকতে পারে, পারে কি না? আবার এই যে এখান থেকে এখানে তথ্য আছে, আছে কি না? এখানে তথ্য আছে, এখানে তথ্য আছে। এই জায়গায় কি তথ্য নাও থাকতে পারে কি না? আবার এই যে এখান থেকে এই জায়গায় তথ্য আছে। তাহলে আপনি এবার বলেন তো, আমার যদি এই জায়গায় একটা অপারেটর বা একটা চালক যদি থাকতো, মানে এই জায়গাটাকে আমি যদি অপারেটর বলি, এই চালকটা যদি বলি, এ কি এইটা 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 নিয়ে কি একটা এমআরএনএ তৈরি করতে পারবে? পসিবল? তাহলে দেখেন এখান থেকে যখন একটা এমআরএনএ তৈরি হয়েছে এই পর্যন্ত হইলো, এই জায়গায় কি হবে? এখানে আর হইলো না, তাই না? কারণ তথ্য নাই তো এখানে। তাহলে এখান থেকে আরেকটা হইলো, এখান থেকে আরেকটা হইলো। তাহলে মাঝখানগুলো কি গ্যাপ হচ্ছে না? এখান থেকে যদি এমআরএনএ তৈরি করি, এখান থেকে যদি তৈরি করি, মাঝখানটা থেকে কোনো তৈরি হবে এখানে? হবে না। তাহলে আলটিমেটলি কয়টা এমআরএনএ তৈরি হবে? 3টা। তাহলে আপনি বলেন তো, তাহলে চালক নামের এই মানে নকশা করার দরকার আছে? তাহলে আমাদের এখানে কি থাকে না বলো তো? কোনো অপারেটর থাকে না। ও জানে যে কোনোভাবে আমি পুরোটা থেকে একটা এমআরএনএ তৈরি করতে পারবো না। বুঝতে পারছো তোমরা? আর আলাদা আলাদা গেলে সমস্যা কি? আমার তো এটিপির কোনো ঘাটতি নেই, আমি যখন তখন ইচ্ছা তখন খাই। তাহলে এবার বলো তোমরা, চালক, বাস চালক কার আছে এটা শুধু মনে রাখবা। অপেরন কথাটা আসলে ভাববা বাস অপারেটর। বাস চালক কারা থাকবে? যারা গরিব ছোট লোক। তারা কারা? গরিব ছোট লোক সুই ভাই?
ব্যাকটেরিয়া। কারা? ব্যাকটেরিয়া। ওকে, সো আমরা ওইটা লিখছি, এইটা আছে, ঠিক আছে সুই ভাই। এবার আমরা চলে আসি আরেকটা জায়গায়, সেটা হলো কোষ বিভাজন। কিসে চলে আসলাম আমরা এবার? কোষ বিভাজন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সুই ভাই এটা একটা কোষ যদি হয়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি থাকে বলেন তো? এটা ডিএনএ থাকে না এরকম। আর আমাদের ক্ষেত্রে যদি কোষ হয়, কোষের এরকম নিউক্লিয়াস থাকে। এই যে আমরা ডিএনএটা কি পেঁচিয়ে পেঁচিয়ে রাখি না? এগুলোকে কি বলে? এগুলোকে ক্রোমোসোম। তাহলে তোমরা আমাকে বলো তো এখানে বড় কোনটা, ভারী কোনটা, ওইটা না এগুলা না? তাহলে তোমরা এবার আমাকে বলো তো এই ভারী জিনিসগুলা তৈরি যদি আমি টানাটানি করতে চাই, এদিক অর্ধেক নিয়ে যাইতে চাই, প্রথমে আমাকে দেয়ালটা ভাঙতে হবে না? এই দেয়ালটা ভাঙতে হবে না? তাহলে দেয়ালটা ভাঙার জন্য আমার একটা ঝাড়ু লাগবে না? ঝাড়ু লাগবে কিনা সুবিধা? এই দেখেন ঝাড়ু, দেখছেন? এই দেয়ালটা যদি ভাঙতে চাই ঝাড়ু লাগবে কিনা? তাহলে একসময় দেয়ালটা ভেঙে যাবে কিনা? তাহলে ঝাড়ুগুলো তো লম্বা হইলো। বলেন তো কি তৈরি হলো এটা? বলেন তো কি এটা? স্পিন্ডল সবাই মিলে যন্ত্র। তোমরা কি বুঝছো জিনিসটা? ভারী জিনিস যদি তুমি টানতে চাও, এগুলো ভারী জিনিস, প্রথমে দেয়াল ভাঙতে হবে, আর দেয়াল ভাঙতে গেলে তো ঝাড়ু লাগবে। ঝাড়ু মানে স্পিন্ডল, তন্তুগুলা মিলে সবাই মিলে যন্ত্র, ঠিক আছে? 2 নম্বর, এই জিনিসগুলোকে যদি টানাটানি করতে চাও, এদিক ওদিক নিয়ে যাইতে চাও, তাহলে কি তোমাকে সুতা ধরে রাস্তা ধরে যাইতে হবে না? নইলে তো হুট করে এক জায়গায় আটকে থাকবে, নিয়ে আসতে পারবা এত ভারী জিনিস? পারবা না। তোমরা কি জানো এই কোষটার কি কোষ কঙ্কাল ছিল না আমাদের কোষের? আছে কিনা সুই ভাই? কোষ কঙ্কাল মানে কি? যে মাইক্রো টিউবিউল ইত্যাদি ইত্যাদি না, ছোট ছোট নলগুলা। তাহলে বলো তো মাইক্রো টিউবিউল থেকে এগুলো তৈরি হয়েছে কিনা? এই যে মাইক্রো টিউবিউল বলতে কোষের ভেতরে যে নলগুলো থাকে, কঙ্কালগুলো যেগুলো থাকে, এগুলোর নাম হচ্ছে ছোট নালী বা মাইক্রো টিউবিউল। তো তোমরা আমাকে বলো মাইক্রো টিউবিউল থেকে কি এগুলো তৈরি হবে না? কোষ কঙ্কাল হবে কিনা? এবার বলেন তো ব্যাকটেরিয়াতে কি কোনো কোষ কঙ্কাল ছিল? তাহলে ব্যাকটেরিয়াতে কি নাই? মাইক্রো টিউবিউল নাই। মাইক্রো টিউবিউল যদি না থাকে স্পিন্ডল অ্যাপারেটাস নাই। স্পিন্ডল অ্যাপারেটাস যদি না থাকে তাহলে বলেন তো স্পিন্ডল, ওরে বাপ রে, ইন্টারন্যাশনাল নিউজ চলে আসছে। দেখো স্পিন্ডল অ্যাপারেটাস যদি না থাকে তাহলে কি হবে? এরা সুবি ভাই স্রেফ 2 ভাগ হবে, হয়ে 1 ভাগ এদিক যাবে আর 1 ভাগ এদিকে যাবে, বুঝছেন? তাহলে স্পিন্ডল অ্যাপারেটাস না থাকলে এইটাকে আমরা বলি অ্যামাইটোসিস। কি বলি? কোষ বিভাজনে গিয়ে শুভ্র ভাই তোমাদের এই জিনিসটা তখন আবার স্টাডি ডিটেইল শেখাবে। আর তোমরা আমাকে বলো তো আমাদের মাইক্রোটিউবিউল বা কোষ কঙ্কাল ছিল, তাহলে আমরা স্পিন্ডল যন্ত্র তৈরি করতে পেরেছি। স্পিন্ডল যন্ত্রের সাথে আমরা ক্রোমোজোমগুলো লাগিয়ে টানাটানি করতে পারতেছি। তোমরা এবার আমাকে বলো তো যদি কখনো স্পিন্ডল যন্ত্র ব্যবহার হয় সেইটাকে আমরা কি বলি বলো তো? মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন। তোমরা কি এই 2টা কোষ বিভাজনের নাম শুনছো না? এই 2 কোষ বিভাজনে কি স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে না সুই ভাই? বলো আজকে কি তোমরা বুঝছো কেন এটাতে অ্যামাইটোসিস হয় আর এটাতে কেন মাইটোসিস হয়? মাইটো, এই যে মাইটো কথাটা আছে না, এই মাইটো কথাটা মানেই কিন্তু সুতা বা তন্তু। জানো তোমরা এটা? সুতা বা তন্তু। আর তন্তু বলতে বলো তো কাকে বোঝায়? তাহলে স্পিন্ডল তন্তু যেখানে মাইটো কথাটা সেখানে মাইটোসিস সেখানে। এবার বলেন তো যেখানে স্পিন্ডল তন্তু নাই সেখানে মাইটোসিস ঘটার কোনো প্রশ্নই ওঠে না। তাইলে এবার আমরা আবার আগের জায়গায় যাই। কোথায় যাব? এখানে। তাহলে বলো তো এদের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? অ্যামাইটোসিস। তাহলে আমাদের কোষ বিভাজন মাইটোসিস। এবার লাস্ট কথা যেটা, সেটাতে এবার চলে আসি আমরা। যা যা শেখাইতেছি না এই চ্যাপ্টারটা দেখবা পার হইতে তোমার কোনো প্রবলেমই হবে না। এই যে অনেক কষ্ট করে এতক্ষণ পর্যন্ত তোমরা লাইভে আছো, কয়েকদিন কষ্ট করবা, দেখবা যে 6-7টা ক্লাস করবা শুরুর দিকে,
কলেজে গিয়ে দেখবা যে এই জিনিসগুলো তোমার জন্য অন্যদের থেকে সহজ, বাকিরা পিছিয়ে থাকবে, তুমি কনসেপ্ট দিয়ে সবার আগে থাকবা। সুই ভাই এবার দেখেন নিউক্লিয়াস, নিউক্লিওয়েড, এই জিনিসটা নিয়ে আমরা এবার কথা বলি। নিউক্লিওয়েড ভার্সেস নিউক্লিয়াস, অনেকেই জানে না এই জিনিসগুলা কি, ঠিক আছে? তাহলে আমি এক কাজ করি, এটা ব্যাকটেরিয়ার কোষ, এটা হচ্ছে মানুষের কোষ, ঠিক আছে ভাই, দিলাম। এবার আপনি আমাকে বলেন তো ওর ডিএনএটা কি এই দিকে না, সাথে লেগে আছে না, ঠিক আছে, সাথে লেগে আছে। তাহলে আপনি আমাকে বলেন তো এখানে কি নিউক্লিয়াস বানানো পসিবল? পসিবল কিনা একটু পরে আমরা চলে আসি, ঠিক আছে, একটু পরে চলে আসি। তোমরা দেখো আমাদের দেখছো ডিএনএ কত, অনেক ডিএনএ না? সুই, এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি, আমাদের তো ডিএনএ অনেক, আমাদের ডিএনএতে যদি কোনো চেঞ্জ হয়, কোনো রাসায়নিকভাবে চেঞ্জ হয়, মিউটেশন হয়, আমাদের কি বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে না? এই ডিএনএর যদি তথ্য বিকৃতি হয়, খবর আছে, এবার আমাদের বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে। তোমরা আমাকে বলো তাহলে এই ডিএনএগুলো কি লুকিয়ে রাখতে হবে না কোষের মধ্যে? দেখেন সানলাইট, সানলাইট সুবি ভাই আসতেছে, এইটা ভেদ করে কিন্তু কোষে যায়, কিন্তু আপনি যদি এইটার ভেতরে আরেকটা দ্বিস্তরের মেমব্রেন দেন আপনি, তাহলে বলেন তো এই জিনিসটা এই পর্যন্ত হয়তো বা আসলো, আর যাইতে পারলাম না, তাই না? তাহলে আমরা অনেক সুরক্ষিত না? আচ্ছা তোমরা আমাকে বলো তো ব্যাকটেরিয়ার যদি এই জায়গায় সূর্যের আলো পড়ে ব্যাকটেরিয়া যদি মিউটেশন ঘটে, তাহলে কি বোবা কানা ব্যাকটেরিয়া জন্ম নিবে? ওরা তো বোবাও না, কানাও না, চোখও নাই, কিছু নেই, তাই না সুই ভাই? বাট মানুষের ক্ষেত্রে যদি চেঞ্জ হয় তাহলে তো খবর আছে, আছে কি না? তাহলে প্রাণ যত উন্নত হয়, প্রাণের কিন্তু সুরক্ষা ব্যবস্থাও কিন্তু ডেভেলপ হইতে থাকে, বুঝতে পারছেন? সুরক্ষা ব্যবস্থা কিন্তু ডেভেলপ হয়েছে। তাহলে এবার বলেন আমাকে এইটা যদি তৈরি হয় তাহলে এদিকে এক ধরনের পরিবেশ, ভেতরে আরেক ধরনের পরিবেশ হবে কিনা? তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো? সাইটোপ্লাজম, যেগুলোর নাম কিছুই ভাই সাইটোপ্লাজম। তাহলে আপনি এবার বলেন তো ভেতরে এখানে কিছু থাকবে কিনা? এগুলোর নামও আমরা সাইটোপ্লাজম বলতে পারি না, পারি কিনা? বাট কথা হচ্ছে যে সাইটোপ্লাজম এক ধরনের, ভেতরে সাইটোপ্লাজমের গঠনটা একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট, এই জন্য এটার নাম কি হবে বলেন তো? নিউক্লিয় প্লাজম। নাম কি হবে? নিউক্লিয় প্লাজম, ঠিক আছে? তোমরা আমাকে বলো তো নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয়াসের ভেতরেও কি প্রোটিন তৈরির দরকার পড়ে কিনা? তাহলে নিউক্লিয়াসের ভেতর কি রাইবোজোম থাকতে পারে কিনা? ছোট ছোট কিছু রাইবোজোম পারে। তোমরা আমাকে বলো তো ডিএনএ তৈরির জন্য কি, ডিএনএ এবং আরএনএ তৈরির জন্য এটিসিজিইউ লাগে কিনা? এটিসিজিইউ লাগে কিনা? এই তোমরাই বলো আমাকে, ডিএনএ থেকে ডিএনএ কিংবা ডিএনএ থেকে আরএনএ তৈরির জন্য এটিসিজি এবং ইউ লাগে কিনা? তাহলে এক কাজ করো তো, এই জায়গায় এটিসিজিইউ এর একটা স্তূপ তৈরি করে দাও। তাহলে কিছু রাইবোজোম দিলাম, এটিসিজি তৈরি কিছু এখানে দিয়ে দিলাম। এখানে তাহলে এখানে কি কি আছে একটু চিন্তা করেন। এখানে আমরা কিছু রাইবোজোম দিয়েছি, সাথে আমরা এখানে কি দিছি? প্রচুর পরিমাণে এটিসিজি এবং ইউ দিয়েছি, তাই না? এবার চিন্তা করেন তো আমি যদি ডিএনএ থেকে ডিএনএ কিংবা ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে চাই, এই জায়গায় কি অনেক পরিমাণে কি এনজাইম থাকবে কিনা? বিক্রিয়ার জন্য এনজাইম থাকবে কিনা? কারণ আমি এখানে ডিএনএও তৈরি করবো, আরএনএও তৈরি করবো, রাইট? তাহলে আমরা এখানে কিছু এনজাইমও তৈরি হবে, এনজাইমও কিছু এখানে থাকবে। তো বন্ধুরা তোমরা আমাকে বলো যে জায়গায় অনেক কিছু এক জায়গায় থাকবে, ওই জায়গাটা দেখতে কি নিউক্লিয়াসের ভেতরে আরেকটা নিউক্লিয়াস মনে হবে কিনা? বলো, নিউক্লিয়াসের ভেতরে আরেকটা নিউক্লিয়াস মনে হবে কিনা? তাহলে এটার নাম কি? নিউক্লিয়, এটার নাম কি? নিউক্লিয়। সাবাস, সাবাস পাগলা, নিউক্লিওলাস। তাহলে তোমরা ব্যাকটেরিয়ার দিকে দেখো তো, ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে ডিএনএ, ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে কিনা সুই ভাই? তাহলে এটিসিজি আর এগুলো কি এদিকে ছড়িয়ে থাকলে কোনো প্রবলেম আছে? কারণ ও তো অনেক ছোট, অনেক ছোট, তাহলে আশেপাশে থাকলে কোনো প্রবলেম আছে? আচ্ছা তবুও আমরা দিলাম এই জায়গাটাতে একটু বেশি বেশি থাকে। তাহলে খেয়াল করছেন আপনি, আমাদের ডিএনএকে বাঁচানোর জন্য আমরা এই যে উপরে দেখো এক এক করে কি দিছি, দেখো নিউক্লিয়ার একটা পর্দা দিছি, মেমব্রেন, এই যে এটা, তাই না সুই ভাই?
2 নম্বর হচ্ছে এই যে ভেতরের পরিবেশটা একটু আলাদা হয়ে গেছে, তাহলে এটার নাম হচ্ছে নিউক্লিয় প্লাজম, তাই না? ভেতরের এই জিনিসগুলোর নাম কি? ক্রোমোজোম। এই জায়গাটার নাম কি ভাই? নিউক্লিওলাস। তাহলে সবাই মিলে আসলে কি বলেন তো? নিউক্লিয়াস। সবাই মিলে কি? নিউক্লিয়াস। তাহলে তোমরা আমাকে বলো তো, আমাদের কোষের নিউক্লিয়াস থাকবে কিনা? ব্যাকটেরিয়ার কোষের কি নিউক্লিয়াস আছে? ব্যাকটেরিয়ার কোষের কোনো নিউক্লিয়াস নাই। তাহলে আমরা কি বলতে পারি? এদের নিউক্লিয়াস নেই, আমাদের নিউক্লিয়াস আছে। এই বলো তো, এই জায়গাটা কি কোষের কেন্দ্র কিনা? কোষের কেন্দ্র কিনা? এবং এই কেন্দ্রটা অনেক সুন্দর কিনা? সব আছে কিনা? সব আছে কিনা? তাহলে এই কোষটাকে আমরা বলতে পারি না সুন্দর নিউক্লিয়াস যুক্ত বা সুকেন্দ্রিক কোষ। এই যে কেন্দ্রিক মানে কিন্তু আসলে নিউক্লিয়াস বোঝায়, সুন্দর মানে বোঝায় গুড, ভালো। বলো, বুঝছো তোমরা এবার? এইটার আরেকটা নাম আছে জানো? এইটাকে কিন্তু আরেকটা নামে বলে ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ। ইউ মানে কি জানো? ইউ মানে গুড, মনে রাখবা। ইউ মানে হচ্ছে গুড, আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। বলো তো, কথাগুলো বুঝতেছো না তুমি? তাহলে আমাদের কোষটা হচ্ছে ইউক্যারিওটিক, বা আমাদের কোষের নিউক্লিয়াসটা সুন্দর, ইউ বা সুন্দর। আমাদের কোষের কেন্দ্রটা সুন্দর, সব আছে, সব উপাদান আছে, এই যে সব উপাদান। তাহলে এটাই সুকেন্দ্রিক, এটাই হচ্ছে ইউক্যারিওটিক, এবং এটাই হচ্ছে রিয়েল সেল। হোয়াট ইজ দিস? রিয়েল সেল বা ট্রু সেল বা প্রকৃত কোষ। এটার নাম কি? প্রকৃত কোষ। এই বলো, আজকে কি প্রকৃত কোষ নিয়ে কোনো ক্যাসাল আছে তোমাদের মধ্যে? তাহলে বলো তো, প্রকৃত কোষ বলতে আসলে কোন জিনিসটার উপর ফোকাস করা হয়েছে? কেন্দ্রটার উপরে। কোনটার উপরে? কেন্দ্র বা নিউক্লিয়াসের উপরে, রাইট? ওকে, তাহলে এটার আরেকটা নাম কি? প্রকৃত কোষ। শোনো, এগুলো সবই বেসিক, যারা আজকে বুঝবা তারা ভবিষ্যতে খুব আগাইতে পারবা। তোমরা এবার বলো তো, এর কি কেন্দ্র আছে? এর কোনো কেন্দ্র নাই। তাহলে এই জিনিসগুলো যদি না থাকে, তাহলে আমরা বলবো এদের নিউক্লিয়াস নাই। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলবো? পুরাতন কেন্দ্র। এইটাকে আমরা বলবো যে পৃথিবীতে যখন এটা ছিল না, তার আগে এইটা ছিল, তাই না? এইটা তো আগে থাকবে পৃথিবীতে, পরে তো উন্নত আসছে। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রাক। প্রাক মানে আগে। এর কেন্দ্রটা দেখো, এর নিউক্লিয়াসটা দেখো, অনেক পুরাতন। তাহলে এটার নাম হলো প্রাক কেন্দ্রিক কোষ, যাকে আমরা প্রাক মানে আগে, প্রো মানেও কিন্তু আগে। প্রো কেন্দ্রিক মানে তো নিউক্লিয়াস, তাই না? কেন্দ্র মানে নিউক্লিয়াস, তাহলে ক্যারিয়ন মানেও নিউক্লিয়াস। এই যে এটা মানেও নিউক্লিয়াস। প্রাক নিউক্লিয়াস যুক্ত কোষ বা প্রাক কেন্দ্রিক কোষ। ঠিক আছে? এইটার আরেকটা নাম কিন্তু হচ্ছে আদি কেন্দ্রিক। আদি কেন্দ্রিক কোষ। বলেন তো সুই ভাই, কেন্দ্রিক বলতে কিসের কথা বলছে? নিউক্লিয়াস। এর নিউক্লিয়াসের দিকে তাকান, পুরাতন। আদি মানে পুরাতন। আরো সহজ করে এটার নাম দিয়ে দিছে আদি কোষ। তাহলে বলো তো, আদি কথাটা তারা অ্যাকচুয়ালি কাকে ফোকাস করছে? নিউক্লিয়াসকে না? নিউক্লিয়াসকে। এর যেহেতু নিউক্লিয়াস নাই, ঠিকঠাক গঠন নাই, এই জন্য এটার নামই হচ্ছে আদিকেন্দ্রিক। প্রিয় স্টুডেন্ট, যদি আমরা এটাকে নিউক্লিয়াস বলি, তাহলে এটাকে কি আমরা বলতে পারি না এটা নিউক্লিয়াসের মতো কিছু? কি এই বলো, এটার নাম কি? নিউক্লিয়াসের মতো। এই বলো, নিউক্লিয়াসের মতো। ওকে, তাহলে মনে রাখবা, নিউক্লিয়াসের মতো। আমার হাতের লেখা খুব ভালো না, যে কারণে তোমাদের একটু অসুবিধা হবে, বুঝতে পারলে দ্যাটস এনাফ। দেখো, মতো কথাটা যখনই থাকবে, মনে রাখবা এটা অয়েড দ্বারা প্রকাশ করা হয়। অয়েড মানে মতো, OID, অয়েড মানে মতো। আর নিউক্লিয়াসের মতো মানে কি? নিউক্লিয়াস না সামনে, নিউক্লিয়াস যোগ অয়েড। তাহলে বলো তো, নিউক্লিয়াসের মতো বাট নিউক্লিয়াস না, এটাকে আমরা কি বলতে পারি? নিউক্লিওয়েড। প্রিয় স্টুডেন্ট, এবার বলো, নিউক্লিয়াস ভালো নাকি নিউক্লিওয়েড ভালো?
ভালো কোনটা বলো, আঁচটা না ওয়েটটা? এইটা ভালো, রাইট, সাবাস। হ্যাঁ, টাইম শেষ। এই শোনো, তোমাদের ক্লাস কিন্তু আমি এখন শেষ করব, বাট আমি একটু সামনে যাই, বইয়ে যাই। হ্যাঁ, তোমরা বই থেকে সব পাউন্ড পড়ছে কিনা, এটা পরীক্ষায় আসবে, এমসিকিউ সিকিউ সব জায়গায় আসবে, মনে রাখবা। কলেজের প্রথম পরীক্ষাতে তোমরা এটা পাবা। সুই ভাই, এখন দেখেন এদের নিউক্লিয়াসটা কি ঠিকঠাক আছে? ব্যাকটেরিয়ার অগঠিত। এটা কোনো আবরণ ছিল? নো। নিউক্লিওপ্লাজম ছিল? নো। নিউক্লিওলাস ছিল? নো। তাহলে জায়গাটাকে আমরা কি বলছি? নিউক্লিয়াসের মতো, বাট নিউক্লিয়াস না। বাট আমাদের কোষটার ক্ষেত্রে কি ছিল? সুন্দর ছিল। মানে কি, একটা দ্বিস্তরী পর্দা ছিল চারপাশে, ভেতরে ক্রোমোজোম ছিল, নিউক্লিওপ্লাজম ছিল, নিউক্লিওলাস ছিল, ছিল কিনা সুই ভাই? এবার চলে আসো তো কোষ বিভাজনের কথাটা, কি পারছো না? যার স্পিন্ডল তন্তু নাই তার কোনো মাইটোসিস হবে না, রাইট? আমাদের আছে, আমাদের মাইটোসিস মিওসিস হবে। যার নাই তার কি হবে? অ্যামাইটোসিস হবে। বলো তো কেন না? এর কারণ এর তো মাইক্রোটিবিউল নাই, কোষ কঙ্কালই নাই। কোষ কঙ্কাল থাকলে স্পিন্ডল তন্তু থাকলে মাইটোসিস হতো। ঠিক আছে, এবার একটু নিচে চলে আসেন তো সুই ভাই। আমরা কি আদি কোষ ব্যাকটেরিয়াতে কি কোনো মাইটোকন্ড্রিয়া পেয়েছি? এই বলো, ব্যাকটেরিয়াতে কোনো মাইটোকন্ড্রিয়া পেয়েছি? মাইটোকন্ড্রিয়া যদি না পেয়ে থাকি, তাহলে কি সবাত শ্বসন পসিবল? অক্সিজেন নিয়ে শ্বসন ঘটাবে। মাইটোকন্ড্রিয়ায় অক্সিজেন আসে, এসে এটিপি তৈরি করে, দ্যাট ইজ সবাত শ্বসন। এ তো মাইটোকন্ড্রিয়া নাই, সো নো সবাত শ্বসন। কি শ্বসন? অবাত শ্বসন। তাহলে আমাদের ক্ষেত্রে কি? সবাত অবাতও ঘটে, আমাদের ক্ষেত্রে কিন্তু অবাত ঘটে। তাহলে সবাত যোগ অবাত। ঠিক আছে? আচ্ছা সুই ভাই, এখন আমাদের প্রবলেম থেকে গেল হচ্ছে এই লাস্ট এইটা, তাই না? এটা না, এইটা প্রবলেম রইল না, এটা হইছে। আর হচ্ছে এই যে এটা, তিনটা প্রবলেম। শোনো, এই তিনটা প্রবলেম আমি সলভ করে দিয়ে আজকের ক্লাসে আমরা ইতি টানবো। ঠিক আছে? সবার আগে চলে আসি আমরা 6 নম্বরটা, আরএনএ পলিমারেজ। তোমরা শুধু একটা জিনিস বলো তো, আমাদের বাড়িতে শার্ট থাকে কয়টা সুই? 3-4টা। যে লোক রিক্সা চালায় তার বাড়িতে শার্ট কয়টা থাকবে? একটা বা কম থাকবে, রাইট? কেন আমি বলি আপনাকে, যে রিক্সা চালায় সে প্রত্যেক দিন রিক্সায় চালাইতেছে, তাকে অফিসে যাইতে হয় যে অফিসের একটা ড্রেস লাগবে। তাকে বিয়ে বাড়িতে যাওয়ার সুযোগগুলো তেমন ঘটে যে একটা স্যুটটাই লাগবে। তাকে কি সুইমিংয়ে যাওয়া লাগে রেগুলার, যে তাকে একটা সুইমিং কস্টিউম লাগবে? লাগবে না। বাট আমাদের যে ডিএনএ আছে, আমাদের ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয়, নানা ধরনের জিনিস জড়িত, খুবই কমপ্লেক্স। এই জন্য আমাদের এনজাইমের পরিমাণ বেশি। দেখছো যে আমাদের আরএনএ পলিমারেজ 3 ধরনের। কমপ্লেক্সিটি বাড়ার সাথে সাথে বিভিন্ন ধরনের এনজাইম চলে আসে। এটা আমরা শিখবো এই চ্যাপ্টারের শেষের দিকে গিয়ে, এখন চিন্তা করো না। এদিকে দেখো তোমরা, সেটা হলো এদের আরএনএ এক ধরনের হলে কাজ চলে যায়। ঠিক আছে ভাই? আচ্ছা, এবার আমি এই জায়গাটা বোঝাবো। ঠিক আছে? আবরণী বিশিষ্ট কোনো অঙ্গাণু থাকে না, এখানে অঙ্গাণু থাকে। আমি তোমাদের দেখাই। ক্লাস কিন্তু আমরা একবার শেষে চলে আসছি, এই যে 2টা কথা বললেই শেষ। আবরণী বিশিষ্ট অঙ্গাণু। ঠিক আছে ভাই? দেখেন, ঠিক আছে? আপনি বলেন তো, আমাদের এটা কি আবরণ না সুই ভাই? এটা আবরণ না? ভালো করে দেখো, নিউক্লিয়াসের আবরণ আছে না? তোমরা এবার বলো তো, এই আবরণটা আছে বলেই কি এই আবরণটা একটু বের হয়ে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে না? বলো, করলো কি না? তাহলে ফাদার কে? না, এই মেমব্রেনটা। তাহলে আবরণ যদি থাকে, তাহলে এমন একটা অঙ্গাণু তৈরি হবে যার আবরণ থাকবে। এবার তোমরা আমাকে বলো তো, এইটা থেকে কি গোলজি বডি তৈরি হয় না? এইটা থেকেই কিন্তু গোলজি বডি তৈরি হয়, তোমরা জানো এটা? তাহলে এবার বলেন, এটা 2 নম্বর না? এই 1 নম্বর ছিল না? গোলজি বডি 3 নম্বর না? এবার বলেন তো, গোলজি বডি থেকে একটা জায়গায় ছিঁড়ে যায়, তাহলে এরকম একটা গোল জিনিস পাবো না? এটার নাম কি জানেন? লাইসোসোম। কি নাম?
লাইসোসোম। তাহলে এটা আবরণযুক্ত কিনা? তাহলে এর আসলে পরদাদা কিছুই ভাই নিউক্লিয়াস আর মেমব্রেন। পরদাদাকে নিউক্লিয়াস আর মেমব্রেন। আবার দেখেন এই মেমব্রেনটা যদি এখানে কেটে যায় তাহলে গ্লাইঅক্সিজম তৈরি হয়। মেমব্রেন আছে না, এই জায়গা থেকে যদি কেটে যায় তাহলে পারঅক্সিজম তৈরি হয়। মেমব্রেন আছে কিনা? এই জায়গা যদি কেটে যায় তাহলে ছোট্ট জিনিস তৈরি হয় মাইক্রোসোম। মেমব্রেন আছে কিনা? তাহলে বন্ধুরা তোমরা আমাকে বলো তো, এই ফার্স্ট ফাদার, এই যে আদি পিতা আছে বলেই তো এদের কি হইলো, একটার পর একটা ক্রিয়েট হইলো কিনা? তোমরা কি এই জিনিসটা বুঝছো? এবার তোমরা আমাকে বলো তো, এতগুলো আবরণী বিশিষ্ট অঙ্গাণু তৈরি হলো একটা জিনিস থেকে, তাহলে ব্যাকটেরিয়াতে কেন আবরণী বিশিষ্ট অঙ্গাণু নাই? বলো, ব্যাকটেরিয়াতে কেন আবরণীযুক্ত অঙ্গাণু নাই? আমি বলছি এই যে তারা বোঝো না, আমি বলি ধরা যাক তুমি পুচকি মানুষ, এতটুকু মানুষ, তুমি আমার কাছে আসছো, এসে কি করো, শার্টটা ছিঁড়ে, তুমি আমার টি শার্টটা একটু ছিঁড়ে নিয়ে তুমি তোমার গায়ের শার্ট বানাইছো। তোমার গায়ের টি শার্ট ছিঁড়ে তোমার বাচ্চা শার্ট বানাইছো। তোমার বাচ্চার টি শার্ট ছিঁড়ে আরেকটা বাচ্চা তার শার্ট বানাইছে। তুমি আমাকে বলো তো প্রথম থেকে আসছে, কোন আবরণ থেকে আসছে, কোন শার্ট থেকে আসছে? আমার টি শার্ট কিনা? একজন বলতেছে বুঝি নাই, এই জন্য বলতেছি এত সহজ করে তোমার কে বোঝাবে? এবার তুমি বলো, কে বোঝাবে মানে কেউ বোঝাবে না। এবার বলো, এর কি আবরণ আছে সুই ভাই? এর আবরণ আছে? নাই। তাহলে এর আবরণে যদি না থাকে তাহলে পর 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 সবাই কি নগ্ন? সবাই কি সুই ভাই? কোনো আবরণে বিশিষ্ট অঙ্গাণু থাকবে না। তোমরা কি বুঝছো এই জিনিসটা? তোমরা কি এই জিনিসটা বুঝছো? ইয়েস, নিউক্লিয়ার এনভেলপটা থাকা খুব জরুরি ছিল। হে নাই বলেই বাকিগুলো নাই। তাহলে এই প্রশ্নের উত্তর শুধু তুমি জানো। আচ্ছা, এবার আমরা আসি লাস্ট প্রশ্নে। কিছু হবে লাস্ট প্রশ্নে, লাস্ট ওয়ান। যারা এটা বুঝবা তারা ছক্কা পিটাবা। আজকের ক্লাসে তারা কি করবা? ছক্কা। মানে পুরা ম্যাচ খেলে 17, 18, 19 নম্বর অভাবে 1 রানও নিতে পারো নাই। জিতবা? জিতবা না। তাহলে এবার দেখো তোমরা, ভাই লাস্ট প্রশ্ন, এই বলো তো তোমরা ট্রান্সক্রিপশন কাকে বল? ওখানে কি ছিল? ট্রান্সক্রিপশনের সাথে সাথে ট্রান্সলেশন শুরু হয়। তোমরা এই জিনিসটা যারা বুঝতে পারবা, এই যে লাস্টেরটা মনে রাখবা, তারা ছক্কা হাঁকাবা। না বুঝলেও কোনো সমস্যা নেই, এই চ্যাপ্টারের শেষে 1 মাস পরে শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে কি তৈরি আছে ভাই? প্রোটিন। কোথায়? রাইবোজোমে, তাই না? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। কি বলে? ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরিকে বলা ট্রান্সলেশন। ট্রান্সলেশন। ঠিক আছে? এইটা তো বুঝছো নাকি? এইটা তো বুঝছো নাকি? তাহলে এবার আমরা ডিপে চলে আসি। বলো তো এখান থেকে কি এমআরএনএ তৈরি হয়েছে না? ডিএনএ থেকে কি তৈরি হলো? এমআরএনএ। দেখো, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলো, তাহলে এই জায়গায় কি ঘটনা ঘটলো? ট্রান্সক্রিপশন নামক প্রক্রিয়া ঘটলো না সুই ভাই? এবার এই জিনিসটাকে কি ধীরে 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 এখানে আসতে হবে না? এর সাথে যুক্ত হইতে হবে না? তারপর কি প্রোটিন তৈরি হবে না? তাহলে এখানে তাহলে কি ঘটলো? এমআরএনএটা এখানে আসলো, এসে প্রোটিন তৈরি। হোয়াট ইজ দিস সুই ভাই? ট্রান্সলেশন। তাহলে এবার বলো আমাকে, ট্রান্সক্রিপশন আগে ঘটে, মানে ডিএনএ থেকে এমআরএনএটা আগে তৈরি হয়। একটা সময় যায়, এমআরএনএটাকে এখানে তো আসতে হবে, একটা সময় যায়, মাঝখানে একটা ইন্টারভ্যাল আছে। তারপর এমআরএনএটা থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় দেখো প্রোটিন তৈরি হয়েছে। তোমরা এটা বুঝছো কিনা সবাই? একযোগে বলো যে বুঝছি।
বুঝছো না? সাবাস। আচ্ছা, এবার তোমরা চলে আসো এই জায়গায়, সেটা হলো সুই ভাই এর চারপাশে কি মেমব্রেন আছে? মেমব্রেন আছে? বলেন তো, মেমব্রেন আছে? নাই। তাহলে কি এই ভদ্রলোক কি একটু দিকে আগায় আসতে পারবো না? তাহলে আমরা কাজ করি, এই যে দেখেন এখানে চলে আসছে রাইবোজোম। কোথায় চলে আসছে? একবার হেডে পিছে চলে আসছে। আচ্ছা, এবার তোমরা চিন্তা করো তো, এবার তোমরা ডিফারেন্টভাবে চিন্তা করো। এইভাবে আপনি বলেন তো, এইটা থেকে যখন, এই ডিএনএ থেকে যখন একটা এমআরএনএ তৈরি হলো, দেখেন তৈরি হচ্ছে, দেখছেন এখান থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে? তৈরি হওয়ার সাথে সাথে দেখেন এই যে এদিকে যে প্রান্তটা ছিল এটা এখানে ঢুকে গেছে, দেখছো? তোমরা এই জিনিসটা খেয়াল করছো? যখন এই যে ডিএনএটা তৈরি হচ্ছিল, সাথে সাথে রাইবোজোম এসে তাকে ধরে ফেলছে। ধরে এখান থেকে তাহলে কি তৈরি করে সুই ভাই? প্রোটিন তৈরি করবে। যারা বোঝো নাই তাদেরকে আমি একটু বলি, যারা বোঝো নাই তাদেরকে আমি বলি। মনে করো তুমি একটা অফিসে চাকরি করো, তোমার বস একটা কাগজ লিখতেছে, তুমি বাইরে দাঁড়ায় আছো, কারণ তোমার বসের একটা আলাদা ঘর আছে। তাহলে আগে কি চিঠি লিখবে না? চিঠিটা তোমার কাছে আসবে, দেন তুমি চিঠি অনুযায়ী কাজ করবা কিনা? বাট যদি এমন হয় তোমার বসের চারপাশে কোনো দেয়াল নাই, তাহলে তোমার স্যার যখন চিঠিটা লিখতেছিল তুমি চিঠি দেখে দেখে কি সাথে সাথে কাজ শুরু করে দিবা কিনা? মাঝখানে কোনো ইন্টারভেল থাকবে সুই ভাই? আচ্ছা, স্যার চিঠি লিখছে প্রথম 3 পৃষ্ঠা, আচ্ছা দেখতে পাচ্ছি, আচ্ছা এই করতে বলছে, কাজ শুরু করে দিছি। তোমরা কি জিনিস বুঝছো সবাই? মিথিলা ইসলাম বোঝো নাই মনে হয়। এ তোমার টিচার যদি কোনো কিছু লেখে, অঙ্ক, তো অঙ্ক যখন 2 লাইন লেখে সাথে সাথে তো বোঝো না, মানে 1 লাইন যখন লেখে সাথে সাথে তো বোঝো না কি প্রশ্ন দিতেছে, সাথে সাথে এই খাতায় আনসার করা শুরু করো না? আর যদি এমন হয় পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু বাসায় বানায়, বোর্ডে বানায়, বানাবে, তারপর তোমার কাছে আসবে, তারপর তুমি আনসার লেখা শুরু করবা। তাহলে বুঝছো, প্রশ্ন বানানো আনসার লেখার মাঝখানে একটা পার্থক্য সময় আছে, রাইট সুই ভাই? বাট এদের যেহেতু মাঝখানে দেয়াল নাই, এ যখন এই যে এমআরএনএ সাদা এই হলুদটা তৈরি করলো সুই ভাই, রাইবোজোমটা দৌড়ে গিয়ে তাকে গ্রাব করছে, করে সাথে সাথে প্রোটিন তৈরি করতেছে। এদিকে কিন্তু এমআরএনএটা তৈরি হচ্ছে, দেখেন দেখেন এই দেখেন। তাহলে আমরা বলতে পারি ডিএনএ থেকে এমআরএনএ বা ট্রান্সক্রিপশন যখন হচ্ছে, এমআরএনএ লেসটা ধরে রাইবোজোম প্রোটিন তৈরি করছে বা ট্রান্সলেশন করতেছে, ঠিক আছে? ওই কথাটাই কিন্তু এই যে এই জায়গায় বলছে, দেখেন ওই কথাটাই এই জায়গায় বলছে যে যখনই ডিএনএ তৈরি হয় বা ট্রান্সক্রিপশন হয় সাথে সাথেই ট্রান্সলেশন শুরু হয়। আমাদের ক্ষেত্রে কি, ঘরের ভেতরে যেহেতু ট্রান্সক্রিপশন চলতেছে, ঘর থেকে এমআরএনএটা বাইরে যখন সাইটোপ্লাজমে আসবে ততক্ষণ সময় লাগে, তারপর কি শুরু হয়? ট্রান্সলেশন শুরু হয়। বুঝছো না? আরে সাবাস, আজকে তুমি যা বুঝছো জিনিসটা অল্প হলেও আজকের ডেপটা অনেক বেশি। প্রিয় স্টুডেন্ট, আমার আজকের ক্লাস শেষ। তুমি যেটা করবা খুব বেশি পড়ার দরকার নেই, হ্যাঁ? তুমি বই খুলে কিভাবে পড়বা? রিডিং পড়বা। কোথা থেকে? ফার্স্ট পেজ থেকে শুরু করে এই যে সুকেন্দ্রিক ভার্সেস আদিকেন্দ্রিক এই পর্যন্ত পড়বা, ঠিক আছে? মানে ছকটা পর্যন্ত পড়বা, এটা তুমি কি পড়বা? রিডিং পড়বা, ঠিক আছে? বাট তুমি ফোকাস রাখবা কোথায়, যে এই জিনিসটা যেন আমি বুঝি। 1, এন্ডোসিম্বায়োসিস। 2, দেহ এবং জনন কোষ। 3, আদি ভার্সেস সুকেন্দ্রিক কোষ। এই 3টার উপর নজর রাখবা, তাহলে তোমার সিকিউ প্লাস এমসিকিউ 99% ডান। এখন প্রশ্ন হলো ভাইয়া 100% কেন নয়? ওই 1% যেটা আছে এটা অ্যাকচুয়ালি কি জানো, তুমি যখন রেগুলার পড়াশোনা করবা ওই রিডিং পড়তে পড়তেই তুমি তো বুঝে ফেলবা, সেখান থেকে তুমি এটা কভার করতে পারবা। তোমরা কি আমার বুঝছো সাজেশনটা আজকে ক্লাসের? স্যার বই কিনি নাই, স্যার বই কিনি নাই, তাহলে এক কাজ করো, আমি তোমাদের শেখাই দেই। তোমাদের আমি কিছু দামি দামি রিসোর্স ফ্রি পাওয়া যায় সেটা শেখাই দিচ্ছি, ঠিক আছে?
তোমরা যেটা করবা, ক্রোম ব্রাউজারে যাবা, ক্রোম ব্রাউজারে গিয়ে biohackers.com লিখবা। কি লিখবা? BIO বায়ো HATERS hackers.com। আসছে না? biohackers.com আসছে না? biohackers.com এ এসে এই যে দেখো এখানে লেখা আছে দাগানো বই এবং সলভ ক্লাস। এই দাগানো বইটা ফ্রি, এই যে লেখা ফ্রি, দেখছো? এখন তুমি কোষের গঠন পড়তেছো, দেখো আজিবুর স্যারের বোটানির বইয়ের এই চ্যাপ্টারটা তুমি এখানে পাবা, আজমল স্যারের বোটানি বই পাবা, তুমি আলিম স্যারের বোটানি পাবা, হাসান স্যারের বোটানি পাবা। বাট তুমি শুধু এখন হাসান স্যার পড়বা। তুমি কি পড়বা? অনলি হাসান স্যার। কারণ বয়স বাড়বে, সময় যখন যাবে তখন আমি অন্যান্য বইগুলো তোমাকে পড়তে বলবো। ঠিক আছে সুই ভাই? ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো ভাইয়া, আমি যদি কোনো প্রশ্ন সলভ করি, কোনো একটা প্রশ্নের আমি উত্তর পাচ্ছি না, তাহলে আমি প্রশ্নটার উত্তরটা কিভাবে বের করবো? তোমাকে আমি আজকে একটা তোমার একাডেমিক অ্যাডমিশন লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্রি টুল সম্পর্কে বলবো। ফ্রি টুল হচ্ছে তালাশ। এখানে যাবা, লিখবা TAALAA, বানান দেখো TAALALSH দেন .com। এই দেখো গুগলের মতো একটা ইন্টারফেস পাবা, তালাশ.com। তালাশ.com এ গিয়ে তুমি তোমার মনের মতো যা ইচ্ছা তাই লিখবা। যেমন আমি লিখলাম খাদ্য, রুটি এবং ফলের ছত্রাক। এটা কোথায় আছে ও নিজে আমাকে বাইর করে দেবে। দেখো দিয়ে দিছি দেখো, ও বাংলাদেশের 105টা বই আছে ইন্টারমিডিয়েটে, 105টা বই সে খুঁজে খুঁজে দেখো আমাকে সে আনসার আইনা দিছে, সব জায়গাতে এটা আছে। এই যে দেখো, ধরা যাক আমি হচ্ছে ইনফরমেশন বেশি হওয়ার কারণে খুঁজতে অসুবিধা এখন। আচ্ছা আমি এটা বাদ দিই, এগুলো তো আনস্পেসিফিক ইনফরমেশন। ধরা যাক আমি হচ্ছে অসমোটিন লিখে সার্চ করলাম একটা শব্দ, ঠিক আছে ভাই? অসমোটিন লিখে আমি সার্চ করছি, এই দেখেন ফার্স্ট পেজটাতে দেখেন, এই পেজটার মধ্যে চলে আসছে। এই যে দেখো অসমোটিন জিন, সামনে আমরা এটা হচ্ছে হাইলাইট করার একটা ব্যবস্থা করবো, পাবা। তো যে কোনো ধরনের বই, যে কোনো কিছু তুমি হচ্ছে যে কোনো কিছু সলভ করো তখন তালাশটাকে ব্যবহার করবা। তার মানে biohackers.com এ আমি তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির সব লেখকের বই আমি ওখানে দিছি, এবং সাথে দাগানো বই আছে, ওখান থেকে ডাউনলোড করবা। আর অবশ্যই প্রশ্ন সলভের জন্য এটা ব্যবহার করবা। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। কোনো ধরনের প্রশ্ন আছে কিনা? মাইক্রোফোনটা ওপেন করে দেন। তোমাদের মাইক্রোফোন ওপেন করে দিয়েছি। আমরা 5-7 মিনিটের মতো প্রশ্ন নেব, প্রশ্ন থাকলে বলতে পারো। ইয়েস, বেটার হলো যে, আমি বুঝতে পারছি তোমার প্রশ্নটা, বেটার হলো ক্লাস যখন করবা নিজের মতো করে লিখবা, দ্যাটস এনাফ। নোট যে সুন্দর হইতে হবে, গোছালো হইতে হবে, হাতের লেখা টাইপ হইতে হবে এমন না। ছোট করেও একটা পুরো চ্যাপ্টারকে 2 পৃষ্ঠার মধ্যেও আনা যায়। তোমার মনের মতো তুমি যেভাবে নোট করলে বুঝতে সুবিধা হয় সেভাবে পড়বা। ঠিক আছে? মাইক্রো তোমাদের মাইক্রোফোনগুলো অফ করো, যখন প্রশ্ন করো মাইক্রোফোন অন করবা, প্রচুর শব্দ আসতেছে। বুঝি নাই। ক্লাসের প্রথমে যখন আপনি যেই টপিকটা পড়াচ্ছিলেন, মানে আদি কোর্স তারপর প্রকৃত কোর্সের আগে যে টপিকটা ছিল সেই টপিকটা ভাবে ক্লিয়ার হইতে পারিনি। তো এখন যদি আরেকটু বোঝানো যেত ভাইয়া তাইলে একটু সুবিধা হতো। আচ্ছা, এইটার একটা উত্তর আছে। হ্যাঁ, তুমি যদি ওই টপিকটা না বুঝে থাকো, ওটা তো মোটামুটি 10-15 মিনিটের টপিক, তো এই সেশনে বোঝানো পসিবল না। তুমি যেটা করবা, তুমি
ক্লাস শেষ যেহেতু, তুমি আবার ওই জায়গাটা ক্লাস শেষে ওই ভিডিওটার ওই জায়গাটা তুমি আরেকবার দেখবা, দেখার পর বই পড়বা, যদি না বোঝো দেন এটা কোশ্চেন করতে হবে, বুঝছো? তুমি যে টপিকটা বুঝতা, বোঝার পর কোনো একটা জায়গায় আটকে যাইতা, আমি ওই জায়গাটা তোমাকে দেখা দিতাম। বাট তুমি এবার ক্লাসটা দেখবা, সবার ক্লাস শেষ হয়ে গেলে তুমি আবার ওই জায়গাটা দেখবা। ভাইয়া স্যার বোর্ড বই আর আপনার ক্লাসের বাইরে কি করতে হবে? অনলি বোর্ড বই। হ্যাঁ, আমি যত ক্লাস নিব কিংবা আমি যে টিফিন রিলিজ করতেছি, যেটাই কালেক্ট করো না কেন, মনে রাখবা বোর্ড বই থেকে প্রশ্ন হয়। একটা সময় প্রেসার হবে, প্রেসার হওয়ার পর মানুষজন পাগলের মতো বলে সহজ কোন বই পাবো, অমুকের নোট। এই কাজটা কখনোই করবা না, কারণ বায়োলজি এমনিতে একটা হিউজ সাবজেক্ট, লাখ লাখ ইনফরমেশন। বোর্ড বইয়ের বাইরে কিচ্ছু পড়বা না। বোর্ড বই পড়বা, বোর্ড বই পড়ার পর যদি কোনো প্রশ্ন, বোর্ড প্রশ্ন যখন সলভ করবা, বোর্ড প্রশ্ন বলতে যে বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে ওগুলো বই থেকে সলভ করবা, তখন তুমি অন্য বইয়ের হেল্প নিতে পারো। বাট বোর্ড বইয়ের পাশাপাশি অন্য কোনো বইকে প্রায়োরিটি দেওয়া যাবে না। এখন কি কি বই সামনে পড়তে হতে পারে, একটু সময় নাও, 10-15 দিন আমি যখন ক্লাসগুলোর ভেতর দিয়ে যাব, তখন মানে 2-3টা ক্লাস অন্তত বই থেকেই পড়ার চেষ্টা করো। কোনো বইয়ের সাপোর্ট এখন নেওয়া যাবে না, বইয়ের ভেতর ঢুকে পড়ার ট্রাই করো, যখন লাগবে আমি বলে দেবো। ভাইয়া ক্লাসের ডিউরেশন টাইমটা একটু কমানো যাবে? ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা করে হবে, মাঝখানে একটা ব্রেক সহ সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট হবে। ভাইয়া আপাতত বই একজন একজন দাঁড়ানো পড়লে কি এটা ক্লাসে পুরো বই মানে প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে পড়তে হবে? আচ্ছা, ফার্স্ট ইয়ারে ওঠার পর তোমার সব সময় হচ্ছে আইডিওলজিটা এমন হবে, সব পড়বো, বেশিক্ষণ পড়বো, বেশি বেশি পড়বো, ঠিক আছে? এখন দাগানো বইটার কাজ কি? দাগানো বইটার কাজ হলো যে এই জায়গাগুলোকে বেশি করে ফোকাস দাও। দাগানোর বাইরে যে টপিকগুলো আছে, এবার মেডিকেল এডমিশনে 30টা বায়োলজি প্রশ্নের মধ্যে 7 থেকে 8টা বায়োলজি প্রশ্ন দাগানোর বাইরে থেকে আসছে। তারপরে কি স্টুডেন্টরা পারে নাই? পারছে। কারা? অল্প সংখ্যক স্টুডেন্ট আছে যারা সবই পড়ে, দাগানোগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে। তো তুমি তাদের মতো হও যে আমি সবই পড়বো কিন্তু দাগানোগুলোকে বেশি গুরুত্ব দেবো, সবই পড়বো। বুঝি নাই, আরেকবার বলো। জি ভাই, ক্রোমোজোম এবং ক্রোমোসোম মানে এই দুটোর মধ্যে পার্থক্য কি? একই কথা, একই কথা। এসটাকে কেউ স, এসটাকে কেউ জ হিসাবে বলে, একই কথা। আমাদের যদি সাইকেল ওয়ানের গ্রুপে দিয়ে দিতেন তাহলে ভালো হতো। কি সাইকেল ওয়ানের গ্রুপের দেওয়ার কথা বলছো? টিফিন বইগুলোর পারচেজ লিংক। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো, এখন না, এখন যথাসময়ে আমি দিয়ে দেবো। বুঝি নাই, বুঝি নাই। একটা কোশ্চেন ছিল আমার। স্যার টিফিন বইগুলোর স্পেশালিটি কি স্যার? ও আচ্ছা, টিফিন বইগুলো স্পেশালিটি কি? ইউজুয়ালি একটা গাইড কি করে, তোমাকে পাঠ্য বইয়ের বাইরে পড়তে বলে যে আচ্ছা গাইডটা পড়ো তাহলে তোমার সিকিউ এমসিকিউ হবে, এইভাবে তোমাকে কিন্তু বইয়ের বাইরের দিকে ঠেলে নিয়ে যায়। আমরা এসএসসি করছি কিন্তু বায়োলজি এত সহজভাবে পড়িনি। স্টপ 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 স্টপ, আমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। টিফিনের উদ্দেশ্য হচ্ছে যে তুমি জানো পাঠ্য বইতে যে কঠিন শব্দগুলো পাচ্ছ, কঠিন বাক্যগুলো পাচ্ছ যেগুলো তুমি বুঝতে পারতেছো না, টিফিনে সেগুলো এক্সপ্লেইন করে দেওয়া আছে। তাহলে টিফিন পড়লে হবে কি, পাঠ্য বইয়ের ওই মিনিংগুলা, হিডেন মিনিংগুলা যেখানে গ্যাপ আছে এগুলো ফিল আপ হয়ে যাবে। টিফিনের উদ্দেশ্য একটাই, পাঠ্য বইয়ে যেখানে আটকাবা টিফিন সেখানে দেখে নিবা, লাইক এ গুগল, লাইক এ টিচার। বুঝতে পেরেছো? এক্সপ্লেনেশন হিসেবে কাজ করবে তাই না স্যার? ইয়েস ইয়েস, বোর্ড বইটার জাস্ট এক্সপ্লেনেশন। ভাইয়া আমাদের কি ডেইলি এক্সাম থাকবে, মানে পরের দিন কি আজকে ক্লাসের উপর এক্সাম হবে? ভাইয়া বোটানির জন্য কোন বইটা কিনবো? বোটানির জন্য হচ্ছে আবুল হাসান, এখন একটা বই কিনবা, আর অতিরিক্ত বইগুলো সব তালাশ থেকে এবং biohatters.com থেকে ভাইয়া
কালেক্ট করবা। শেষ। অ্যাডভান্স মেডিকেল রেগুলার ওইটাকে ভর্তি হলে কেমন হয়? অ্যাডভান্স মেডিকেল ব্যাচ এখন থেকে। আচ্ছা, একটু বয়স হোক, আর কিছুদিন পড়ো, পড়ার পর গিয়ে দেখবা যে তোমার বাইরে আর কোথাও পড়তে ইচ্ছা করছে না। জাস্ট একটু সময় যাক, আর কিছুদিন ক্লাস করো। শেষ করি অ্যাডভান্স মেডিকেল কোর্স বলে আসলে বাংলাদেশে কিছু নাই। অ্যাডভান্স মেডিকেল কোর্স মানে হলো যে তোমাকে বায়োলজি পড়াবে, আমি যা তোমাকে পড়াইলাম এর 10%ও তোমাকে পড়াবে না। একদিন জাস্ট ক্লাস করবা, ফ্রি ক্লাস দিয়ে চেক করবা যে আচ্ছা রাজীব ভাই এই টপিকটা পড়াইলো, পড়ানোর পর এখন দেখি এখানে কি পড়াইতেছে। তার মানে তোমার শুধু টাইমটা ওয়েস্ট হবে। আর তোমার যদি মনে হয় ভাইয়া অ্যাডভান্স মেডিকেলে, তাহলে তো এক্সামটা অতিরিক্ত ওখানে থাকতেছে, তুমি আমাকে বলবা, আমি তোমার জন্য লাখ লাখ কোশ্চেনের এক্সাম নিয়ে দেবো। সো তুমি যে ক্লাসটা করতেছো, তুমি দেখবা 2 বছর পর যখন কোনো জায়গায় মেডিকেলে পড়তে যাবা, তুমি বায়োলজি ক্লাস করবা না। কেন করবা না? কারণ তুমি অলরেডি যা শিখছো, যা পড়ছো, যেভাবে পড়ছো, এইভাবে তোমাকে কেউ পড়াবে না। সো অনুগ্রহ করে এখন কোনো ধরনের অ্যাডভান্স মেডিকেল কোর্সে ভর্তি হবে না। প্র্যাকটিস কোথায় করবো স্যার? বুঝি না। একটা প্রশ্ন আছে, বই পড়ার পরে প্র্যাকটিসটা স্যার। শুনতেছেন? একটা কোশ্চেন আছে। আচ্ছা, বোর্ড বই পড়ার পর কি বলছো? ডেইলি এক্সাম হবে আমাদের, ডেইলি এক্সাম হবে। ডেইলি এক্সাম হচ্ছে পরের দিনে ক্লাসের আগে হবে। পরের দিন যে ক্লাস আছে না, তার আগে হবে। এটা গ্রুপের মধ্যে ঘোষণা দেওয়া হবে, আজকের ক্লাসটা প্রিপারেশন নিয়ে রাখো। প্র্যাকটিস কোথায় করবো, তাই তো? জি স্যার। আচ্ছা, প্র্যাকটিস হচ্ছে, আমি তোমাকে বলি, একটা বইয়ের, বইটা দেন না, এটা খুব ভালো একটা প্রশ্ন ছিল। দেখো, এটা একটা বই, আমি একটা চ্যাপ্টার যখন পড়বো, আমি বইটা শেষে যাব, একবার শেষে আমি গিয়ে দেখব যে ঢাকা বোর্ডে ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসছে, সিকিউ। এরপর দেখব বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, সবগুলো সিকিউকে আমি কি করব, আমি পারলে আলাদা করে লিখে ফেলবো, না হলে আমি এখানে দাগিয়ে দাগিয়ে এই পাশে আঁকবো, এসে বইয়ের কোন জায়গায় ওই টপিকটার আনসার লেখা আছে আমি ওইটা পড়বো, এবং টপিকটার ওই জায়গায় আমি লিখে রাখবো দিনাজপুর বোর্ড 22। নিয়ম হলো এইটা, তুমি যদি চাও যে আমি আসলে ভবিষ্যতে ভালো করতে চাই, আমি কোনো গাইড কিনতে চাই না, যদি চাও ভবিষ্যতে ভালো করতে, টপার হইতে, তাহলে অবশ্যই অবশ্যই এই কাজটা করবা, কোনো গাইডের দিকে যাবা না। আরেকটা জিনিস ভাইয়া, তাহলে এমসিকিউ কীভাবে প্র্যাকটিস করব? এই যে পেছনে যতগুলো এমসিকিউ আছে এই বইতে এবং অন্য বইতে, সবগুলো এমসিকিউ নিয়ে আমি একটা হ্যালো ইডিয়টস বলে আমি একটা হচ্ছে ওয়েব অ্যাপ তৈরি করছি। তোমাদের এই সমস্ত এমসিকিউগুলো ওখানে পাবা উইথ এক্সপ্লেনেশন সহ। এক্সাম দিতে পারবা, চাইলে পিডিএফ ডাউনলোড করে বাসায় এক্সাম দিতে পারবা, সব কিছু ওখানে আছে। সো আমি একটু এটা দেখাই, দেন আমি আজকের ক্লাস শেষ করি। এমসিকিউ প্র্যাকটিস কোথায় করবা? বুঝি নাই। না, সব বই, এই যে দেখো সঞ্জিত কুমার গুহ, তড়িৎ রসায়ন, কেমিস্ট্রি বই, এখানে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, সব বই আছে এখানে, ম্যাথমেটিক্স শুরু করে সব। তোমরা এমসিকিউ প্র্যাকটিস কোথায় করবে আমি দেখাচ্ছি। তোমরা লিখবা হ্যালো ইডিয়টস, HLW ইডিয়টস, এস থাকবে শেষে, helloidiots.com। তোমরা আসবা এই হ্যালো ইডিয়টসে। অফ করে দিছেন না? আচ্ছা, তোমাদের মাইক্রোফোন অফ করে দেওয়া হয়েছে। এখন দেখো, আমি বলছি কিন্তু সিকিউ প্র্যাকটিস ভবিষ্যতে আমি আর একটা ব্যবস্থা করবো, এখন এত মাথা ঘামানোর দরকার নেই, কেবল তো শুরু করলা, জাস্ট ক্লাস করো, আর আমি যা যা বলবো তাই করবো, এর বাইরে কিছু করবো না। এখন যা যা লাগবে আমি সব বলবো। সিকিউ প্র্যাকটিস করো বইয়ের পেছনের কোশ্চেন দেখে, বইয়ের ভেতরে গিয়ে, নট গাইড। 2, হ্যালো ইডিয়টসে যাবা, বানান দেখো HLW idiots.com। এখানে গিয়ে দেখো আজকে আমি কি করছি, আজকে আমি একটা বোর্ড প্রশ্ন অ্যাড করছি। দেখো আজকে বোর্ডটা আছে ঢাকা বোর্ডের প্রশ্ন, যে বিজ্ঞান দ্বিতীয় পত্র 2023 সালে পরীক্ষা। এই যে দেখো,
অলরেডি 28 জন, এটা আমি কিছুক্ষণ আগে শেষ করছি, অলরেডি 28 জন এসে এখানে পরীক্ষা দিয়ে গেছে। সো তুমি এখানে আসবা, এসে পিডিএফ ডাউনলোড করতে পারবে, এখানে ক্লিক করলে স্টার্ট এক্সাম দিয়ে তুমি কিন্তু এক্সাম স্টার্ট করে দিতে পারবা। ওকে, আমি এটা মিশাইলাম, এটা মিশাইলাম, এটা মিশাইলাম, এইভাবে তুমি পরে সাবমিট করে দিতে পারবা। এই যে সাবমিট, আমি 25টা কোশ্চেনের মধ্যে 2 মার্কস পাইছি, সামহাও আনসারগুলো হয়ে গেছে। 9 সেকেন্ড আমি এক্সাম দিছি। এখন প্রশ্ন হলো ভাইয়া এগুলো সলভ কোথায় পাবো? তোমাদের বইয়ের ভেতরে যে সলভগুলো আছে আমরা ওইটাই নিয়ে আসি। এই যে দেখো এখানে একটা বাটন আছে, এই যে দেখো বইয়ের বাটন, বুক বাটন, এখানে ক্লিক করবা, দেখো ওই প্রশ্নের সলভটা এই যে এখানে দেওয়া আছে, সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, বইয়ের থেকেও সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। তুমি যাও আরেকটা প্রশ্নের দিকে, এই যে এটার ক্ষেত্রে যাও, এই যে এখানে ক্লিক করবা, দেখো পুরো সলভটা আমি এখানে দিয়ে দিছি। বুঝতে পারছো? সো এমসিকিউ প্র্যাকটিস করবা হচ্ছে হ্যালো ইডিয়টসে গিয়ে। এখন প্রশ্ন হলো ভাইয়া এখনও তো এখানে তো একটা বোর্ডের প্রশ্ন, সব চ্যাপ্টারের প্রশ্ন এখানে আসে, তাহলে এক কাজ করতে পারো তুমি, সেটা হলো এই যে ওয়ান শট রিভিশন বা হট কোশ্চেনগুলো আমি দেখতে চাই। এখানে দেখো ওয়ান শট রিভিশন, এখানে গেলাম, তাহলে আমি বোর্ড প্রশ্নে গেলাম, অধ্যায় সিলেক্ট করলাম, অধ্যায়, বোর্ড প্রশ্ন, চুজ বোর্ড, বোর্ড ধরা যাক আমি হচ্ছে ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। আচ্ছা কলেজ কোশ্চেনে যাই, এখানে কিন্তু নটরডেম কলেজ থেকে শুরু করে সব কলেজের প্রশ্ন কিন্তু সলভ দেওয়া হচ্ছে, বুঝছো? তাইলে তোমার আর এগুলো চিন্তাও করতে হবে না। ধরা যাক কলেজ প্রশ্ন, অধ্যায় ভিত্তিক, সার্চ কলেজ, আমি দেই হচ্ছে ধরা যাক ঢাকা কলেজের প্রশ্ন, জীববিজ্ঞান হচ্ছে প্রথম পত্র, চ্যাপ্টার হচ্ছে কোষ ও কোষের গঠন। এই যে দেখো কোষ ও কোষের গঠন, ক্লিক করলাম, সার্চ যদি করি দেখো কোষ ও কোষের গঠন থেকে 1 2 3 4 5 6 এই 6টা কোশ্চেন, আমরা স্টিল কোশ্চেন অ্যাড করতেছি। দেখো 319 জন অলরেডি পরীক্ষা দিয়েছে তোমাদের সিনিয়র ভাইয়ারা, ঠিক আছে? সো helloidiots.com গিয়ে তোমরা সলভ করবা। আগামী 20 তারিখের দিকে আমরা বাংলাদেশে যত বোর্ডের কোশ্চেন আছে বায়োলজির সবগুলো আমরা এখানে আপলোড দিয়ে ফেলবো। আমরা অলরেডি কাজ শুরু করছি, 20 তারিখের পর থেকে দেখবো যে সবই পাইতেছো। তাহলে তোমাকে আর কখনো এমসিকিউ নিয়ে চিন্তা করতে হবে না। তোমাকে আমি বাংলাদেশের সব কলেজের প্রশ্ন এখানে আমি দিয়ে দিব উইথ সলভ সহ। তোমাকে কোশ্চেন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাংলাদেশের সবচেয়ে বড় বোর্ড এবং কলেজ কোশ্চেনের ইনভেন্টরি হবে এটা, বুঝতে পারছো? নট অনলি বায়োলজি, পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টাই থাকবে এখানে। থ্যাংক ইউ সবাইকে, আজকে এই পর্যন্তই। একদিন করে মানে একদিনে সব না বলে আমি ধীরে ধীরে তোমাদের সবই জানাবো। আর যারা ভালো ক্লাস করতেছো, যারা ভালো পারফর্ম করবা, সবার জন্য তো আমি বললামই রেগুলার আমি তোমাদের গিফট করতে থাকবো, যেন তোমরা তোমাদের বুস্ট করতে পারো। আর শপথ কিন্তু করছো। দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।